তাহলে এটা খুব সুন্দর। দাঁড়া, এটা আমি দরকার করে মুড়েই নিই। হ্যাঁ নিন, আপনি কী পয়েন্ট আছে বলুন। আমরা তো ওই কর্পোরাল পানিশমেন্টটা আমাদের মেন থিম। তার সঙ্গে যেহেতু আপনার ওই কিসের আলয় বিদ্যালয় যে বইটা, সেটার মধ্যে আপনি স্কুল এবং স্কুলের অভ্যন্তরীণ ব্যবস্থা তার সঙ্গে জড়িয়ে কর্পোরাল পানিশমেন্ট তারই একটা অংশ, এইভাবে আপনি বিষয়টাকে দেখেছিলেন। তো সেই ব্যাপারটায় আমাদের যেটা আমাদের এই যে কর্পোরাল পানিশমেন্ট, তো দীর্ঘদিন ধরেই কর্পোরাল পানিশমেন্ট চলছে। সেটা সেই মানে এতে কী বলে, যে ডেভিড কপারফিল্ডে যখন পড়েছিলাম তখনও সেই কর্পোরাল পানিশমেন্টের গল্প ছিল, রবীন্দ্রনাথের আমলেও ছিল, সেরকম সবই ছিল। তো সেক্ষেত্রে এই ব্যাপারটাকে নিয়ে আপনি একটু প্রথমে ব্যাপারটা শুরু করুন, যে কর্পোরাল পানিশমেন্ট, এবং তারপরে স্কুলের অভ্যন্তরীণ যে জায়গাটা মনে হয় সেগুলো নিশ্চয়ই শিক্ষকদেরও কিছু বক্তব্য নিশ্চয়ই থাকবে। কর্পোরাল পানিশমেন্টটা আমরা একতরফাভাবেই হয়তো শিক্ষকদেরকে একটা দায়ী করি। একটা কথা হচ্ছে যে কর্পোরাল পানিশমেন্ট মানে মারধর করা আর কি। মারধর করাটা স্কুলের মানে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত বা শিক্ষার একটা অঙ্গ, এরকম একটা বিশ্বাস আমাদের দেশে কেন সারা পৃথিবীতেই আছে। এবং এই বিশ্বাসটা যে শুধু শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকদের আছে তা নয়, ছাত্রছাত্রীরাও কিন্তু অনেকে বিশ্বাস করে যে একটু মারধর না খেলে এ করা যায় না, লেখাপড়া ঠিকমতো শেখা যায় না আর কি। যেমন আমি আপনাকে বলছি, আমি যার কাছ থেকে মাছ কিনি আর কি, যে ভদ্রলোক যার আসল বাড়ি ছিল জয়নগর, মানে মজিরপুর জয়নগর, এখন থাকেন আমাদের ওখানে। তা আমি একদিন তার সঙ্গে আলাদাভাবে গল্প করছিলাম, যখন আমি দলিতের আখ্যানবৃত্ত বই লিখছিলাম। ওরা হচ্ছে ওই আপনার তিওর রাজবংশী আর কি, যারা মূলত মাছ ধরে আর কি। তা উনি লেখাপড়া শিখেছেন কিনা বা ওনার ছোটোবেলা কেমন ছিল বা ইত্যাদি এই সংক্রান্ত ব্যাপারে ওনার সঙ্গে আমি আগে একটা না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে ওনার শৈশব ইত্যাদি নিয়ে আমি আগে একটা সময় করে নিয়েছিলাম যে বিকালবেলা যখন উনি ফাঁকা থাকেন একটা চায়ের দোকানে বসে আমরা গল্প করব। তা তখন উনি আমাকে বললেন যে হ্যাঁ আমি তো পাঠশালায় পড়েছি, হ্যাঁ এক দুই গুনতে তো পারি, ব্যবসা করি, হিসেবপত্র রাখতে হয়, পড়তে পারি, তবে অনেক দিন তো অভ্যাস নেই, ভুলে গেছি। এটা খুব স্বাভাবিক না, অভ্যাস থাকলে বহু লোকই পড়তে ভুলে যায় না। আমি আসলে এ থেকে সরে যাচ্ছি খানিকটা। তখন আমি ওকে বললাম যে আচ্ছা আপনি যখন পাঠশালায় পড়তেন আপনার ভালো লাগতো? বললো যে হ্যাঁ ওই ভালোই তো লাগতো। আপনি বেশ তখন মানে শিখেছিলেন, মানে বই থেকে পড়তে পারতেন বা অঙ্ক করতে পারতেন? বলে হ্যাঁ তখন তো পারতাম। বাবা, না শিখে উপায়, না শিখলে পণ্ডিত মারতো না, পণ্ডিতের মার খেলে পণ্ডিত মেরেছে বলে শিখেছি। আমার কিন্তু এই কথাটা উনি বললেন, আমি এখানেই জোর দিতে চাইছি যে পণ্ডিত মেরেছে বলে আমি শিখেছি। মানে তার মানে উনি কিন্তু পণ্ডিতের মারটার প্রতি ওনার কোনো রাগ নেই, বরং উনি মনে করছেন যে পণ্ডিতের মার ওনার শিক্ষাকে খানিকটা সফল করে তুলতে সাহায্য করেছে। আরেকটা আমি বলি, যদিও এটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু আপনার ভালো লাগবে শুনতে। বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের একটা অসাধারণ লেখা আছে কালুডোম বলে, এটা অনেককাল আগে এক্ষণে বেরিয়েছিল, অপূর্ব লেখা। আপনি তো বিনোদ বিহারীর গদ্যের সঙ্গে পরিচিত। সে কালুডোম হচ্ছে আপনার শান্তিনিকেতনের আশপাশে কোনো একটা অঞ্চলে থাকা একটি লোক, ডোম বুঝতেই পারছেন। বিনোদ বিহারী যখন অন্ধ হয়ে গেছেন তখন কালুডোম বোধহয় বাড়িতে কাজকর্ম করে দিত বা করতো বা কিছু। তো দুপুরবেলা এসে মাঝে মাঝে বিনোদ বিহারী যখন ওই নিজের মতো করে করতেন, মোম দিয়ে, কিন্তু চোখে দেখতে পেতেন না সেই জীবনে, মোম দিয়ে নানা রকমের পুতুল তৈরি করতেন, নানা রকম জিনিস তৈরি করতেন আর কি। তা কালুডোমের সঙ্গে গল্প করতেন এবং কালুডোমকে বলতেন যে
আমি যদিও দেখতে পাই না, কিন্তু তুই এ কর, বই নিয়ে আমি তোকে একটু একটু করে শিখিয়ে দিচ্ছি, একটু শেখ অন্তত সাধারণ লেখাপড়াটা, মানে আমরা যাকে প্রাথমিক সাক্ষরতা বলি আর কি, এটা বিনোদ বিহারীবাবু বোঝাচ্ছেন। তার অনেক চেষ্টা করে দেখা গেল কালুডোমকে দিয়ে অবাক হচ্ছে না, তার বেশিও কিছু হচ্ছে না। তখন বিনোদ বিহারী বলেছেন, কী রে তুই এইটুকু পাচ্ছিস না? তখন আমার একটা পরিষ্কার মনে আছে, এবং এটা আমি কোনো একটা লেখায় ব্যবহার করবো, আবার এখনও করা হয়নি। তখন কালুডোম একদিন একটা বেশ মোটা সোটা লাঠি নিয়ে এসে বললো, বাবু আপনি আমাকে মারুন, না মারলে আমার দ্বারা হবে না, আপনি আমাকে মারুন। মানে আসলে এটা আমরা হাসছি, সত্যি হাসিনি, কিন্তু এই যে কালুডোম যে এই কথাটা বলছে, এটা কিন্তু অনেক কালের পরম্পরায় ধৃত একটা ধারণা, যে মারধর না করলে, না ঠ্যাঙালে ছেলে মেয়েদের মানুষ করা যাবে না। আমি যখন শিক্ষকতা করতাম, বছরে 2 বার অভিভাবিকাদের মিটিং হতো, এবং তাতে আমি এরকমও শুনেছি বলতে, আমি হয়তো কোনো একটি ছেলের বাবাকে বলেছি, বাবাকে কেন মাকেও বলেছি, যে দেখুন ও তো এমনিতে ভালো, কিন্তু ভয়ানক করে, বিরক্ত করে, ক্লাসটা একেবারেই করতে দেয় না, নিজেও পড়ে না, করতে দেয় না, ওকে আপনি একটু করবেন। তারা আমাকে এরকম ভাষা বলেছেন যে স্যার আপনি মারবেন, শুধু মেরে হাত পা ভেঙে দেবেন না, মেরে হাত পাটা ভেঙে দেবেন না, মারবেন আপনি। এখন আমি তারা বলেছেন বলে আমি নিশ্চয়ই সেভাবে মারিনি, যদিও আমি কখনো মারিনি, এই কথাটাও ঠিক নয়, সেটা আমি পরে বলছি। আমি যদিও এই শারীরিক শাস্তিদানের ঘোরতর বিরোধী, কিন্তু আমাকেও কখনো কখনো এই কাজ করতে হয়েছে, এবং অনেক শিক্ষককে যে ইচ্ছার বিরুদ্ধে করতে হয়, সেটাও একটা মানে কী বলবো, একটা বাস্তব আর কি, সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু তা বলে ব্যাপারটা সমর্থনযোগ্য হতে পারে না। ফলে এই ধারণাটা বহুকাল ধরে চলে আসছে, এবং তারই পরম্পরায় মানে স্কুলে মারধরের ব্যাপারটা আছে। কিন্তু আমি আপনার এই প্রশ্নটা শেষ করে দিচ্ছি, অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, এই বলে যে আমরা যখন পড়তাম মানে 60-এর দশকের শেষে, তখন স্কুলে মাস্টারমশাইরা কীরকম মারতেন তার একটা উদাহরণ আপনি আমার ওই বইটাতে পেয়েছেন, একটাতে আধখানা গান বইটাতে একটা উদাহরণ আছে ভয়ানক মারের। যদিও আমি সেই মাস্টারমশাইয়ের প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ করিনি, কিন্তু মার যে কি ভয়ানক নিষ্ঠুর নির্মম হতে পারে তার একটা উদাহরণ আমি দিয়েছি, এবং এতদিন বাদেও সেই স্মৃতি আমার মনে আছে বলে, যদিও সেটা ক্লাস 7-এ পড়ার সময়কার কথা, অনেক আগেকার কথা। তারা মারতেন, এবং কেউ কেউ খুব নিষ্ঠুরভাবে মারতেন, খানিকটা প্রতিহিংসা পরায়ণ হয়েও মারতেন, আবার সবাই তার নয়, কেউ কেউ আছেন তারা যেমন ভালোবাসতেন তেমনই মারতেন না। তার কারণ ওটা ধরে নেওয়া হয়েছিল যে শিক্ষারই একটা অঙ্গ হচ্ছে মারধর। আর সেই সময় অন্তত ক্লাস 10-11-এ ছাত্ররা, এটা কিন্তু যারা মেয়েদের স্কুলে পড়ায়, আমার স্ত্রী এটা বুঝবে না, কারণ মেয়েরা যত দুষ্টুমি করুক না কেন, আমাদের সময় অন্তত ক্লাস 10-11-এ যারা বেশ কয়েক বছর ফেল করতে করতে তারা যখন 10-11-এ উঠছে, তাদের বয়স কীরকম হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন, প্রায় 17-18 তো হয়ে যাচ্ছে, 17-18 বেশ গোপটোপ হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে, এবং সন্ডা গন্ডা চেহারা, এবং তারা ক্লাসে যা করতো, ফলে তাদেরকে কয়েকজন মাস্টারমশাই ছিলেন যারা ওদেরকে করতে পারতেন, মানে কী বলবো, ট্যাকেল করতে পারতেন না। মানে অনেক মাস্টারমশাই হাল ছেড়ে দিতেন এবং বলতেন যে অমুকের কাছে পাঠিয়ে দেবেন। তা মানে ঠিক যেরকম কোনো বিশেষ মিছিলে কোনো বিশেষ পুলিশ বাহিনীকে পাঠানো হয়, একদম এই ব্যাপারটার জন্য র্যাফ দরকার, একদম। এবং কয়েকজন মাস্টারমশাই ছিলেন যে যারা কিন্তু ওই রকম। আমি আবার বলছি, সেই মাস্টারমশাইরা সকলেই খারাপ তো ছিলেনই না, সকলেই যে স্বভাবত নিষ্ঠুর ছিলেন তাও কিন্তু নয়। কিন্তু ওরকম একটা ভাব রাখা হতো। আমি যখন বিএড পড়তাম জানেন, আমার ওই যে প্র্যাকটিস টিচিং করতে হয়, আমার প্র্যাকটিস টিচিং পড়েছিল মিত্র ইনস্টিটিউশন মেন, মানে পূরবী সিনেমার উল্টো দিকে যেটা, ওটা কিন্তু মেন, মানে ভবানীপুরে আমাদের পাড়ার যে মিত্র ওটা ব্রাঞ্চ। কৃষ্ণদয়াল বসু কবি, কৃষ্ণদয়াল বসু পড়াতেন এখানে মেনে।
তা ওই স্কুলে আমাকে পড়াতেন। ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক তখন ছিলেন, ভদ্রলোক আমি এখনও মাঝে মাঝে দেখতে পাই, অত্যন্ত ভালো মানুষ এবং খুব স্নেহ পরায়ণ লোক আর কি। উনি ভয় দেখাতেন, তো উনি নিজে হাতে মারতে পারতেন না। আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন, তিনিও খুব ভালো লোক, কিন্তু তিনি প্রয়োজন হলে মারতে পারতেন। ফলে ওই একটা সময়ের পর প্রধান শিক্ষক মশাই খানিকটা বকরি টকরি দিয়ে হুঙ্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেন। তখন মানে সহপ্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ঢুকতেন এবং তিনি বলতেন হাত পাত বলে একটা এই সে মানে এইসব হিসেব ছিল। এই শাস্তির জন্য 20 ঘা, এই শাস্তির জন্য 25 ঘা, এরকম মার আর কি। এখন আমি যেটা আমি কোনোটারই পক্ষে বিপক্ষে এ করছি না, বলছি না। আমি বলছি যে মারধর ব্যাপারটা বহুকাল ধরে চলে আসছে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ বলেই ধরে নেওয়া হয়েছে। কিন্তু আমি আপনার পরের প্রশ্নে যাওয়ার আগে এটি বলে দিয়ে যাচ্ছি যে মেরে ছাত্রছাত্রীদের আহত করে দেওয়া হচ্ছে, তাদের হাত পা ভেঙে যাচ্ছে, কি কানে শুনতে পাচ্ছে না, এমন এমন মেরেছে। আমি কাগজে এমনও পড়েছি। এখন কিন্তু মারাতে শুধু মাস্টারমশাইরাই এগিয়ে আছেন তা নয়, দিদিমণিরাও কিন্তু নিষ্ঠুরভাবে মারছেন। মানে দিদিমণি মেরে একটি মেয়ের কান ছিঁড়ে নিয়েছেন, এরকম ঘটনা কিন্তু কাগজে বেরিয়েছে। আমি একসময় এগুলো রাখতাম, এখন আমি আর রাখি না। কিন্তু এই মারপিটের ব্যাপারটা কিন্তু মানে এখন মেয়েদের স্কুলেও বেশ ভালো ছড়িয়ে গেছে এবং কোনো কোনো দিদিমণি বেশ মারেন। এইটা না, আমি তো চাকরি ছেড়ে দিয়েছি প্রায় 16 বছর হলো। আমার নিজের ধারণা, আমি ঠিক বলতে পারবো না যে এটা বোধহয় গত 10-12 বছরের একটা ব্যাপার। মারধরের একটা প্রকৃতি পাল্টে গেছে জানেন। কারণ আমি আমি আমার নিজের কথাটা পরে যাচ্ছি, যেখানে আমি অন্যায় করেছি আর কি। আমাকেও কখনো কখনো শারীরিক শাস্তি দিতে হয়েছে, আমি অন্যায় করেছি, তার জন্য ক্ষমা চাইতে রাজি আছি। কিন্তু সেটা স্কুলে ঢোকার প্রথম কয়েক বছরে, তারপরে কিন্তু নয়। নয় মানে কোনো প্রয়োজনও হয়নি। প্রয়োজন হয়নি মানে আমাকে যে ছেলেরা খুব ভয় করতো তা মোটেই নয়, বরং আমাকে নিয়ে ছেলেরা মজা করতো, তামাশা করতো, এবং আমি সেটা তাদেরকে খানিকটা আহ্লাদ দিতাম আর কি, ঠিক আছে মজা করুক। ছেলেরাই কিন্তু অনেক শান্ত হয়ে গেছে। মানে এটা আমার শেষের দিকের অভিজ্ঞতা ছিল। মানে আমি আপনাকে বলছি, আমি যদি 1979 সাল থেকে শিক্ষকতা করে থাকি, 80-র দশকের মাঝামাঝি সময় থেকে কিন্তু আমি লক্ষ্য করেছিলাম ছেলেরা অনেক শান্ত হয়ে গেছে, ছেলেরা অনেক শান্ত, অনেক ভদ্র, বিনয়ী হয়ে গেছে। তার একটা কারণ হয়তো এই যে বাবা মায়ের একটি বা দুটি সন্তান অনেক যত্ন করে মানুষ করে। আমাদের, আমি যে স্কুলটায় মানে পড়িয়েছি, বেশি দিন ধরে পড়িয়েছি, সেই স্কুলটা উচ্চবিত্তদের স্কুলও নয়, আবার খুব মানে গরিবদের স্কুলও নয়, মধ্যবিত্ত স্কুল আর কি। এই মধ্যবিত্ত যে পরিবার থেকে তারা আসতো, সেই পরিবারে একটা মোটামুটি একটা ভদ্রতার কালচার আছে আর কি। বাবা মারা হয়তো খুব উচ্চশিক্ষিত নন, এবং ছেলেমেয়েরা একরকম মোটামুটি আদর যত্নেই মানুষ হয়। তা থেকেই বোধহয় তাদের স্বভাব চরিত্রে ওইরকম একটা দুর্বিনীত বা দুর্দান্ত ভাব অতটা আমি কিন্তু দেখিনি। এখন এইটি আমার একার অভিজ্ঞতা দিয়ে আপনার বিচার করা ঠিক নয়। আপনি আরও 2-1 আমারই সমবয়সী যারা সেই সময় থেকে পড়াচ্ছেন এবং এখনও পড়াচ্ছেন, তারা এটা বলতে পারবেন যে ছাত্রছাত্রীদের চরিত্রের দিক থেকে কোনো পরিবর্তন হয়েছে কিনা, এবং মাস্টারমশাইদের দিক থেকেও কোনো চরিত্রগত পরিবর্তন হয়েছে কিনা। আপনি এরপর পরের প্রশ্ন করে নিন, তারপর আমি আমার নিজের অভিজ্ঞতা, আমার দোষ ত্রুটি কোথায়, এবং সেটা আমি বলবো আর কি। না, এরপরে যেটা আছে সেটা আমি বলবো, জিজ্ঞেস করবে, তুমি যেটা জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ, মনে হলে আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে, মনে হলে আমি যা করছি বলছি, তুমি বুঝতে পারছো তো? তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ওকে আমি এই কারণে জিজ্ঞেস করছি কারণ ওর এরকম মানে ওটা সেটা কোন ক্লাসে হয়েছিল? কিসের ব্যাপার? ওই যে সেই মানে ওই যে সেই বলেছিল নটি বয়। ও সেই ওই জিনিসটা, ওই হ্যাঁ? কেন না এসবি। এসবি, হ্যাঁ,
ও জেলে ফেলে চলে গেছিল একবার। না সেটা তুমি একটু বলো। কি তো জাস্ট তোমাদের স্কুলে কি এ হয় মারধর হয়? হয়, কেউ কেউ আছে। যেমন একজন স্যার আছে, তার নাম ডিআরটি, তাকে সবাই বলে ডিআরটি এরকম বলে। হ্যাঁ না বলছি, আমি বলছি যে এমনিতে ধরো তোমার তো ক্লাস 6 হলো, তুমি যে নিচু ক্লাস থেকে পড়ছো, এখন তো শুধু 2-3 মানে 2-3 মানে তো একেবারেই বাচ্চা, তাকে কী করে মাস্টারমশাই বা দিদিমণিরা মারেন আমি তো ভাবতে পারি না। আমি মানে শাস্তি, দেখুন শাস্তির একটা প্রয়োজন আছে এখানেও। আমি আপনাকে মানে পরে বলবো আর কি, যে ছেলেমেয়েরা কিন্তু চায় খানিকটা শাস্তি, কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা চায়, কারণ তারা মনে করে যে শাস্তি না পেলে তারা নিজেরা নিজেদের সংশোধন করতে পারবে না। এটা একটা ভারী অদ্ভুত মনস্তত্ত্বের ব্যাপার আছে। আমি বলছি শাস্তি অনেক রকম হতে পারে, মানে কোনো রকম শারীরিক ক্লেশ না দিয়েও নানা রকম এ করা যেতে পারে, শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু একটা দুটো চট মারা কি একটুখানি কান ধরাটাকেও আমি এমন একটা কিছু অপরাধ বলে মনে করি না। কিন্তু আমি গত বছর দশেকে মানে এই খবরের কাগজ পড়ে বা চারদিকে যা খবরাখবর শুনে যেটা আমাকে অত্যন্ত ব্যথিত করে, সেটা হচ্ছে যে মাস্টারমশাইরা প্রায়, যেটা আপনি আমার ওই বইতে আপনি দেখেছেন, আমি একটা ঘটনার কথা বলেছি, যে মাস্টারমশাইরা প্রায় গুন্ডা হয়ে উঠছেন। আমি এই গুন্ডা শব্দটা সচেতনভাবে ব্যবহার করলাম। মাস্টারমশাইরা প্রায় গুন্ডা হয়ে উঠছেন, এইটা কিন্তু আমি ভাবতে পারি না। আর আমি আবার বলছি যে আমরা যখন পড়তাম তখন ছেলেরা ছিল গুন্ডা, এবং তাদেরকে সামলানোর জন্য কিছু মাস্টারমশাইকে নিষ্ঠুর হতে হতো। এখন আমি আমার অভিজ্ঞতায় বলছি, এখন কিন্তু ছেলেরা তা অন্তত আমি যদি 1996-এর শেষ পর্যন্ত আমি ছিলাম শিক্ষকতায়, আমি তো দেখতাম কাউকে মানে মারার কোনো প্রশ্নই ওঠে না। বকুনি দিতে হতো, ক্লাস থেকে বের করে দিতে হতো, বা অন্য কিছু শাস্তি দিতে হতো, কিন্তু মারার কথা আমি ভাবতে পারি। মানে শেষ 10 বছরে আমি কাউকে মানে একটা সামান্য গায়ে একটা কিছু এ করেছি বলে আমার মনে পড়ে না, কারণ কোনো প্রয়োজন হতো না। একটা কারণ হয়তো যে তখন আমি সিনিয়র টিচার হয়ে গেছি বলে ছেলেরা আমাকে মানতো, কিন্তু সেটা খুব এ কারণ নয়, বড় কারণ নয়, জানেন। আমি ওরকম কোনো ভাব নিয়ে চলতাম না আর কি। মানে আমি কোনো ভীতিকর কোনো ইমেজ আমার ছিল না, বরং ছেলেরা আমাকে নিয়ে এ করতো, নানা রকম হাসি ঠাট্টা করতো। এই যে আমার এখন তো একটু বেড়ে গেছে দাঁত পড়ে গিয়ে, আমার যে মাঝে মাঝে কথা বলতে গিয়ে একটু আটকে যায়, সেটা তখনও ছিল, এবং সেটা এরা জানতো। ওরা কিন্তু এটা নিয়ে আমাকে কখনো মানে এমন এই কিছু বলেনি যাতে আমি অপমানিত বোধ করি, কিন্তু মাঝে মাঝে আমার এক একটা উচ্চারণ যে একটুখানি গোলমাল হয়ে যায়, সেটা ওরা আমাকে মনে করতো। দ্বিতীয় কথা, আমার একটা স্বভাব আছে, আগে তো খুব বেশিই ছিল, এখন সেটা একটু কমেছে। আমি তো খুব হাঁটি, মানে হাঁটতামও, এখনও হাঁটি। হাঁটতে হাঁটতে আমি আপন মনে কথা বলতে বলতে যাই, মানে যাকে বলে লাউড থিঙ্কিং। আমি যেটা ভাবছি সেটা আমি নিজের মনে করতে করতে যাই, কথা বলতে বলতে যাই। এটা নিয়ে এটা আমার সব, আমাকে যারা চেনে তারা সবাই জানে যে আমি রাস্তা দিয়ে আপন মনে কথা বলতে বলতে যাই। এবং অনেকেরই ধারণা যে কোনো দিন গাড়ি চাপা পড়ে মরে যাবে। ওই যে সেই সুকুমার রায়ের কবিতা, সেই একদিন মারা গেল চাঁদনির বা বাজারে, ওই যে হয়ে হয়ে প্যারাডাম ফোঁস ফোঁস অত জোরে ফেলো না কোন নিঃশ্বাস। হ্যাঁ, মানে অমুক একদিন এ করেছিলাম, বারণ করেছিলাম, তারপর একদিন চাঁদনির বাজারে, চাঁদনির বাজার মানে হচ্ছে চাঁদনি আর কি, ধর্মতলা যে চাঁদনি আছে, চাঁদনির ওখানে সে গাড়ি চাপা পড়ে মরে গেল। তা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে আমাকে বলে যে তুমি কোনদিন গাড়ি চাপা পড়ে মরবে, কারণ তুমি আপন মনে কথা বলতে বলতে ভাবতে ভাবতে হাঁটো। এটা কিন্তু সত্যি সত্যি, এবং এর জন্য আজ অব্দি কোনোদিন দুর্ঘটনা ঘটেনি, কিন্তু যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। এখন একটু কমেছে আমার। তা একদিন আমার মনে আছে, আমি ক্লাসে মাটারিং এই শব্দটার মানে বোঝাচ্ছি, যে এই আপন মনে বিড়বিড় করে কথা বলা, এটা আমি বোঝাচ্ছি। আমি কিন্তু খেয়াল দিই আমার, তা আমি দেখি ছেলেরা ফিক ফিক করে হাসছে। তবে আমি বললাম, কে তোমরা হাসছো কেন? বলে, স্যার ওটা আমাদের এ করতে হবে না, বোঝাতে হবে না, আপনি তোরা করেন। তা এই যে ওরা বললো, এটা যেটা বলতে পারলো, এই সাহসটা যে ওরা পেলো, তার কারণ ওরা জানে এই স্যারকে এটা বলা যায়। এবং আমিও সঙ্গে সঙ্গে হেসে যে বললো তাকে জড়িয়ে ধরলাম, একেবারে তাকে আমি জড়িয়ে ধরলাম, বললাম যে একদম তুমি ঠিক বলেছো, আর মাটারিং নিয়ে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই,
কারণ মাটানিংয়ের সব থেকে বড় উদাহরণ আমি নিজে, কারণ আমি সত্যি সত্যি আই ডু ইট, এটা এ করার কী আছে, বোঝাবার কী আছে, এই সম্পর্ক ছিল। ফলে আমি খুব ভীতিকর ছিলাম, শুধু ওদের একটা ভয় ছিল যে পরীক্ষা হলে আমি ভয়ানক গম্ভীর থাকি, এটা আমি খুব সচেতনভাবে করতাম আর কি, পরীক্ষা হলে। কারণ আমি দেখেছি পরীক্ষা হলে না একবার আশকারা দিলে ওরা সেটাকে অনেক দূর অব্দি নিয়ে যাবে, মানে ফলে পরীক্ষা হলে আমি একদম গম্ভীর থাকতাম। ওরা ওই জন্য পরীক্ষার পর আমাকে বলতো যে স্যার আপনি এমনিতে সবসময় এত করেন, হাসি ঠাট্টা করেন, মজা করেন, কিন্তু পরীক্ষার হলে আপনি এত গোমরা হয়ে থাকেন কেন? তখন আমি বলতে বাধ্য হতাম যে না হয়তো তোমরা আমাকে এ করতে দেবে না, উত্তিষ্ঠ হতে দেবে না। তো যাই হোক, আমি আমার কথা ছেড়ে দিন, একার অভিজ্ঞতার ওপর বেশি কিছু বলা যায় না, কিন্তু কেন এটা হচ্ছে না এটা একটুখানি ভেবে দেখার বিষয় আছে যে এবং ধরুন এই যে দুপক্ষেরই পুরো পরিবর্তন হচ্ছে কিনা। যে 10 বছরের কথা যদি আমি ধরি, সেই 10 বছরে ধরুন মানে এই মাস্টারমশাইদের যে এটা তো কেউ অস্বীকার করতে হবে না, এটা আমাদের ছোটোবেলার বা মাস্টারমশাইদের যাদের আমরা দেখেছি তাদের থেকে এখন অনেকটা দূরে দাঁড়িয়ে যখন আমরা বিচার করি, তখন দেখি যে আমাদের স্কুলে অনেক মাস্টারমশাই ছিলেন যারা ঠিক কোয়ালিটিভলি ততটা নন। হ্যাঁ, হয়তো এখন যদি দেখা যায় যে তারা কোয়ালিটিভ বিচার করতে গেলে তাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতার অনেক ঘাটতি ছিলেন এবং তাদের পড়ানোর ধরন নিয়ে রীতিমতো মানে ছিল। কিন্তু সেটার একটা কারণ হয়তো এটাই যে আগেকার দিনে ধরুন অনেক দিন আগে তখন এই শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো কিছু নিয়মকানুন ছিল না, একে ধরে তাকে ধরে হয়ে যেত। পরবর্তীকালে ধরুন এটা একটা সার্ভিস কমিশন বা একটা এই ধরনের ব্যাপার তো হয়েছে, তাতে তো একটা যোগ্যতা নির্ধারণ তো হচ্ছে। তবে অন্তত যারা মাস্টারমশাই হয়ে এখন অন্তত ঢুকছেন তার সার্ভিস কমিশনের মতো একটা বড় পরীক্ষা দিয়ে সেখানে কোয়ালিফাই করে তারপরে ভাইভা ভুজিতে কোয়ালিফাই করে ঢুকছে, তাদের যোগ্যতাটা নিশ্চয়ই আগেকার থেকে হয়তো বেটার স্ক্রিনিং হচ্ছে। অথচ মানসিকতার দিক দিয়ে এই আগ্রাসন বা হিংসা, সরাসরি মারা, এই ব্যাপারটা এদের যে চেঞ্জটা, এটা মনে হয় আরও বেশি কন্ট্রাডিক্টরি। একদমই ঠিক, জানেন একদমই ঠিক। আপনি মানে আমি যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম সেটাই আপনি আমাকে করে দিলেন, মনে করিয়ে দিলেন যে আমরা যে মাস্টারমশাইদের কাছে পড়েছি তাদের কেউ কেউ যে মারতেন, মানে তারা না আসলে আমার মনে হতো ক্লাসে এসে একটা কোনো ছুতো খুঁজতেন। আমরা কিছু একটা ছোটোখাটো অন্যায় করে ফেলেছি, সেই ছুতো খুঁজে আমাদের খানিকটা মেরে ধরে করে এইভাবে ক্লাসটা কাটিয়ে দিতেন। কারণ তাদের খুব একটা পড়ানোর যোগ্যতা ছিল না। মানে মাস্টারমশাইদের সম্পর্কে তো অশ্রদ্ধা করে কিছু বলা উচিত নয়, কিন্তু সত্যি সত্যি তাদের সেই যোগ্যতা ছিল না। সেই আমলে বুঝতেই পারছেন যে যা হোক করে একটা ঢুকে পড়েছেন এবং তার কোনোদিন শিক্ষকতা করার ইচ্ছেও ছিল না। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি খুব ভেবে কষ্ট পাই, তখন এত কম মাইনে পেতেন এবং এত অনিয়মিত মাইনে পেতেন মাস্টারমশাইরা। আমাদের কয়েকজন মাস্টারমশাই ছিলেন এত গরিব এবং কেউ কেউ সকালবেলা প্রাইভেট টিউশন করে তারপর কোনো রকমে স্নান করে দুটো মুখে গুঁজে স্কুলে আসতেন, আবার বিকালবেলা টিউশন করতেন। ফলে এই স্কুলটা তাদের কাছে ছিল বিশ্রামের সময়। তারা ঠিক করে নিয়েছিলেন তারা স্কুলে পড়াবেন না। এখন তারা এসে কিন্তু আমাদের এই তো পড়, তোরা ইতিহাস বই তোরা পড়, আলেকজান্ডারের ভারত আক্রমণ তোরা পড়, বই তারা ঘুমোতেন। এখন সেখানে যদি আমরা দুষ্টুমি করতাম তার মানে আমরা তার বিশ্রামে ব্যাঘাত ঘটাচ্ছি। তিনি একবার দুবার বারণ করলেন, তারপর যখন উঠলেন এসে এক ধার থেকে ধাঁই ধাঁই করে মেরে গেলেন। কিন্তু আমি আবার বলছি সেই মারটা কিন্তু কিল মারা, কি হয়তো একটা চর মারা, কানমুলে দেওয়া, কানমুলে বেশ লাগেই, সেটাকে ভায়োলেন্স বলা যাবে না। ভায়োলেন্সটা ঠিক এখন যেটা হচ্ছে সেটা ভায়োলেন্স, সেটা কিন্তু ভায়োলেন্স। আজকেও কাগজে তো একটা রিপোর্ট বেরিয়েছে। আর এখন যেটা হচ্ছে সেটা ভায়োলেন্স। কিন্তু আমি আবার বলছি যে আগেরটা না ঠিক ভায়োলেন্স, মানে এই যে কথাটা বলছিলাম যে ওই আমার বইতেও দেখবেন আছে যে মাকারেঙ্কো, সোভিয়েত শিক্ষাবিদ মাকারেঙ্কো তো রুশ বিপ্লবের পর একটা স্কুল করেছিলেন যেখানকার যত পাজি বদমাস ছেলে মেয়ে যাদের লেখাপড়া হবে না বলে বাবা মারা ধরে নিয়েছে তাদের নিয়ে উনি একটা করেছিলেন, স্কুল করেছিলেন। মাকারেঙ্কোর প্রচুর লেখা আছে এখন। ফলে মাকারেঙ্কোর লেখা এটা এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক এবং মানে উল্লেখযোগ্য এই কারণে যে মাকারেঙ্কো কিন্তু ডেলিনকুয়েন্ট চিলড্রেনদের নিয়ে কাজ করেছেন, পাজিদের নিয়ে কাজ করেছেন। মাকারেঙ্কো বলছেন যে কোনো কারণে যদি শিক্ষক একটি ছাত্রকে একটি চড় মারে
সেটার মধ্যে কোনো অপরাধ নেই। কারণ সেটা হচ্ছে যে আমাদের যে একটা বিরক্তি, রাগ, ক্ষোভ, এগুলো হচ্ছে সবই স্বাভাবিক মানবিক আবেগ। আমরা কেউ কি বলতে পারি যে আমরা কখনো রেগে উঠবো না, কখনো বিরক্ত হব না? কারণ জীবন তো এরকম নয়, নানা কারণে তো উঠতে পারি, রেগে উঠতে পারি। নিজের ছেলে মেয়ের প্রতি কি আমরা সবসময় সমান সস্নেহ থাকতে পারি? অনেক সময় ভুল করি, অকারণে বকুনি দিই, পরে হয়তো সেটা স্বীকার করে নিই। কেউ মানে করেন, কেউ করেন না। আমি তো অন্তত একাধিকবার করেছি আমার মেয়ের কাছে, যা না এটা আমার ভুল হয়ে গেছে, আমার অত 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 বকুনি দেওয়া উচিত হয়নি। এখন তার কারণটা কি? আমি হয়তো অন্য কোনো কারণে ছিলাম, বিরক্ত ছিলাম, ক্লান্ত ছিলাম, বাইরে এমন একটা কিছু ঘটেছে, আমার মেজাজটা ছিল খারাপ, আমি অকারণে রেগে উঠলাম। অত রেগে ওঠা উচিত ছিল না। আমি বলছি যে এই মাস্টারমশাইরাও এত মানে ভারাক্রান্ত হয়ে থাকতেন কাজে, ফলে তারা আর ধৈর্য রাখতে পারতেন না। ধৈর্য যে একটা রাখার প্রয়োজন আছে, সহনশীলতা যে শিক্ষকের একটা প্রধান গুণ। দ্বিতীয় কথা, একটি ছেলে যখন অসহ্য দুষ্টুমি করছে, তার কোনো বিশেষ কারণ থাকতে পারে। তার পরিবারের কথা একটু দরকার, জানা দরকার। তার বাবা মায়ের ইতিহাসটা, ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। সত্যি কথা বলতে গিয়ে একটা আদর্শ স্কুলে আদর্শ শিক্ষকের কাজ হওয়া উচিত প্রতিটি ছাত্রের কেস হিস্ট্রি একটা নিজের মতো করে নিয়ে রাখা। এবং এই কেস হিস্ট্রির মধ্যে আমি মানে কিছু গোপনীয় কথা থাকলেও সেটাও কিন্তু টিচারের জানা প্রয়োজন। তিনি নিশ্চয়ই আর কাউকে বলবেন না, কিন্তু ওই ছাত্রটিকে লক্ষ্য করতে এবং ওই ছাত্রটির সঙ্গে তার কীরকম ব্যবহার করা উচিত সেটা জানতে তাকে সাহায্য করবে। আমার মনে হয় সোপানের সামনেই বলা যায়। সোপান এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। সোপানের কীরকম ঘটনা ঘটে আমি বলছি। একটি ছেলে, হ্যাঁ কি বলো? বলছি যে যদি বলা হয় যে একটু জোরে বলো, তোমার গলাটা আসছে না। নিজেদের বিরক্তি বা ক্লান্তির প্রকাশ হিসেবে যদি মারাটা হয়, তাহলে সেটাতেই বোঝা যাবে যে ছাত্ররা কি মাস্টারমশাইদের পাঞ্চিং ব্যাগ। একদমই তাই। তুমি যে বললে, সত্যি কথা বলতে কি এর আমি কি উত্তর দেবো বলো? আমি একসময় শিক্ষক ছিলাম, মানে সেটা এটা আমারও গায়ে লাগছে, এটা আমারও গায়ে লাগছে। তুমি যখন বলবে একটু জোরে বলো, কারণ আমি চাই এটার একটা আমাকে দেবেন তো। কারণ এই আমাদের এখন যেটা হচ্ছে সেটা ঠিক প্রশ্নোত্তর হচ্ছে না, আমরা একটা মানে আলোচনা করছি বলা যেতে পারে একটা, তিন দিক থেকে। এবং যেহেতু সোপান আছে, এই আলোচনাটা অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ আমি অনেক কিছু বলে পার পেয়ে যেতে পারতাম, আমি কিন্তু ও আছে বলে আমি পার পেয়ে যাবো না, ও আমাকে চেপে ধরবে। এখন এইটা তো ও যেটা বললো, এই কথাটা শুনতে একটু নিষ্ঠুর লাগতে পারে, একটু কঠোর লাগতে পারে, তো এটা তো অনেকটাই সত্যি। কিন্তু আমি আবার বলছি যে এইটা বোধহয় এটা আমাদের সময় খানিকটা ছিল, তার জন্যে ব্যাপারটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু আমি বলছি যে শিক্ষকদের অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থাটা আপনাকে মনে রাখতে হবে। ছাত্ররাও কিন্তু যে এরকম দুর্দান্ত গুন্ডা হয়ে উঠতো, তার কারণ তাদেরকেও কিন্তু নানা রকম অবহেলার মধ্যে মানুষ হতে হতো। অনেক ভাই বোন, বাড়ির অবস্থা খুব ভালো নয়। আমি একটা অত্যন্ত মধ্যবিত্ত স্কুলে মানে পড়েছি, যদিও স্কুলটার এককালে নাম ছিল, কিন্তু আমাদের সময় স্কুলটা অতি সাধারণ একটা মধ্যবিত্ত স্কুল। সেখানে ছেলেমেয়েরা তারাও খানিকটা ভায়োলেন্সের মধ্যেই বড় হয়েছে। তারা বাবা মার কাছে যা মার খেত, তার ফলে তারা একটা গুন্ডা হয়ে উঠতো আর কি। ফলে এইখানে ব্যাপারটা অনেকটা মানে অঙ্কটা মেলানো যায় যে মাস্টারমশাইরাও নানা কারণে বঞ্চিত, ভারাক্রান্ত, নানা কারণে তিক্ত, আর ছেলেরাও একটা ভয়ানক হয়ে উঠেছে নানা কারণে, কারণ তাদেরও বঞ্চনা আছে, ক্ষোভ আছে। ফলে এই অঙ্কটা মেলানো যায় সেখানে, কিন্তু মেলানো যায় মানে কিন্তু এ নয়, ব্যাপারটা সমর্থন করা যায় না। এটাকে আমরা বিহিত কাজ বলতে পারি না। কোনোভাবেই কোনো শিক্ষক তার ছাত্রছাত্রীকে ওই পাঞ্চিং ব্যাগই বলো বা তোমার একটা আউটলেটের জায়গা, তার মনের ভেতরে যে পুঞ্জীভূত প্রতিরোধ করতে পারে না, করে না। একদমই তাই, একদমই তাই, একদমই তাই, একদমই তাই। ঠিক তুমি যে বলছো তো সাংঘাতিক কথা। যে কারণে আমরা বলি যে একটা কিছু গণ্ডগোল হলে যদি পাবলিক, জনসাধারণ একটা ঢিল ছোড়ে, সেটাও অন্যায়, কিন্তু পুলিশ গুলি চালানোটা তার চেয়ে বেশি অন্যায়। কারণ পুলিশের হাতে অস্ত্র আছে, জনসাধারণের হাতে কিন্তু অস্ত্র নেই। সে যখন ঢিলটা ছুঁড়েছে, সে কিন্তু আর কোনো পথ না পেয়ে
এবং এই জন্যে তার শাস্তি হতে পারে, সে ধরা পড়তে পারে, জেনে সে ঢিল ছুঁড়েছে। কিন্তু যার হাতে অস্ত্র আছে সে তো ইচ্ছে করলেই অস্ত্র ব্যবহার করতে পারে, তার সংযত হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলি, যেটা আমরা বারবারই এটা বলার চেষ্টা করি, যে রাষ্ট্রের হাতে অস্ত্র আছে, তার হিংসা আর অস্ত্রহীন নিরস্ত্র জনসাধারণের হিংসা সবসময় অন্যায়, মানে মানে নিন্দনীয়। কিন্তু এই দুটো হিংসাকে এক করে দেখা যায় না। ঠিক তেমনি তুমি যেটা আমাকে বললে, এটাকে যদি আমরা আরেকটু ছোটো জায়গায় নিয়ে আসি, এটা আমরা বৃহত্তর সমাজের কথা বলছিলাম, স্কুলটাকে যদি আমরা একটা ক্ষুদ্র সমাজ বলে ভাবি, ক্ষুদ্র সমাজেও কিন্তু এই ব্যাপারটা ঘটছে। আপনার মনে আছে কি জানি না, আমার এই বুকলেটটাতে সবারও তো পড়েছে যে ছাত্রছাত্রীরা যদি একটুখানি করিডোরে ঘোরে তাদের যে এত শাস্তি দেওয়া হয়, কেন? করিডোরে কি 144 ধারা জারি করা আছে? কেন এটা? আমার ক্লাসে আজকে স্যার আসেননি বা দিদিমণি আসেননি, আমি যদি খুব গন্ডগোল না করে একটু করিডোরে পায়চারি করি, কী অসুবিধে আছে? একজন মানে কি বলবো, একজন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলে তিনি কি বলবেন? 5 ঘন্টা টানা একটা জায়গায় পা মুড়ে বসে থাকা, সে তার তো পিঠে সিদ্ধানার অবস্থায় হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তার তো খানিকটা পায়চারি করা উচিত, তো একটু অঙ্গ সঞ্চালন করা উচিত তো। কিন্তু ধরে নেওয়া হয় না, ক্লাসের বাইরে তোমরা বেরোতে পারবে না। যে এই নিয়মটা কে করেছে বলুন তো? কিন্তু কোথাও লেখা নেই যে আমি যদি অসম্ভব গণ্ডগোল করে অন্য ক্লাসকে বিরক্ত করি তাহলে সে শাস্তি দেওয়া উচিত, বা সেটা অন্যায়। কিন্তু আমি যদি একটুখানি পায়চারি করি, বা যদি আমার স্কুলে মাঠ থাকে, মাঠ তো থাকা উচিত। আমাদের স্কুলটা শ্যামবাজারে, আমাদের মাঠ আছে বাগমারিতে। হ্যাঁ জানি, তোমাদের মাঠ আমি জানি, আমাদেরও যেতে হচ্ছে। তো আমি তো ওই কলেজে পড়েছি, তুমি যে স্কুলে পড়েছো সেই স্কুলের যে সঙ্গে যে কলেজ, আমি তো ওই কলেজে পড়েছি। যাই হোক, আমি বলছি যে যদি মাঠ বা একটুখানি বড়ো জায়গা থাকে, সেখানে যদি তারা একটু পায়চারি করে, কি এর মধ্যে অন্যায়টা কী আছে? কিন্তু স্কুলের একটা অলিখিত নিয়ম আছে যে না, ক্লাসের বাইরে তোমরা কেউ বেরোতে পারবে। মনিটরদের সাথে বলা হয়। আমি বলছি যে আমরা বরং এই পরীক্ষাটা করে দেখি, যে যদি ওদের এই স্বাধীনতাটা দিয়ে দিই, তাহলে ওরা নিজেরাই এটা বুঝবে যে না, পায়চারি করা যায়, মানে ঘোরাফেরা করা যায়, কিন্তু চিৎকার করা যায় না, গণ্ডগোল করা যায় না, করলে অন্য স্যারের অসুবিধা হয়, অন্য ক্লাসের অসুবিধা হয়। এটা আমরা এই স্বাধীনতাটা দিই না বলেই কিন্তু ছাত্রছাত্রীরা এত বেশি গণ্ডগোল যে করে সে বিষয়ে কোনো নেই, কোনো সন্দেহ নেই। যা হোক, যে কথাটা হচ্ছিল যে মারধর অল্প বিস্তর যে দরকার নেই, কথা করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা একটু অপেক্ষা করি, একটু বন্ধ করে রাখুন, কারণ সবার কথাটা মিটিয়ে, যে অল্প বিস্তর একটা, যেমন আমরা ছেলে মেয়েদের ক্ষেত্রেও আমরা তো কখনো বলতে পারি না যে নিজের ছেলে মেয়েকে কখনো একটা চর মারিনি। আমি অবশ্য আমার মেয়েকে কখনো মারিনি সেই অর্থে, কিন্তু কখনো যে একবার একটা চর মারলেই যে এটা খুব অপরাধ হয়ে যায় তা আমার মনে হয় না। অনেক সময় তার একটা প্রয়োজন থাকে, বিশেষ করে খুব ছোটোবেলায় যখন কিছুতেই বুঝছে না, তো একবার একটা চর বেঁধে দিলে কাজ হয়ে গেল। সেটা ঠিক ভায়োলেন্স নয়, সেটা কিন্তু মানে ওই ধরনের এক ধরনের মানে শাস্তি, এক ধরনের শাস্তির প্রয়োজন আছে। আমি না হাতে ধরছি না, বিছায় রাখবেন না, দাগলে দেবে। একটা এই নিয়ে আসুন না, টেবিল আছে, নাহলে এটা খবরের কাগজ পেলেও হয়। আমরা যেরকম করি আর কি, আমরা কিছু হলে আমরা একটা খবরের কাগজ পেতে দিই। আপনি, আমার আরেকটা জিনিস বেশ ভালো লাগছে যে আপনার ঘরে অনেকটা জায়গা রেখেছেন। লোকে যেটা করে, আমি বুঝতে পারি সমস্যাটা, মানে ঘরটাকে না পুরো ভর্তি করে ফেলে, মানে চলা যায় না। মানে এখানে যদি একদিন কারোর ইচ্ছা হয়, খুব গরমের দিনে যদি মেঝেতে সেই ইচ্ছে করে শুয়ে পড়তে পারে পাখাটা চালিয়ে। মানে অধিকাংশ লোক এত, আমি বুঝতে পারি যে একটা সমস্যা আছে। তাও ভালো কারেন্ট গেছে, মানে গরমের প্রবলেম হচ্ছে না।
না হাওয়া আছে। না হাওয়া আছে, আর যে কথা এখন গরমটা একটু কম, হুম। খুব একটা অসুবিধা নেই। তোমাদের এটা ভালো তো বলছি যে কতদিন থাকবে জানি না, যেমন এদিকটাতে বাড়ি উঠে গেছে, এদিকটা আছে বলে বেশ ভালো। আচ্ছা হ্যাঁ, এটাকে অন আছে? মনে আছে। হ্যাঁ, মাঝখানে আমার কতগুলো অন্য কথা ঢুকে গেল, যেটা আপনি সবটা আমাকে একটা করে দেবেন তো। না আসলে এই সোপান আছে বলে এটা আলোচনাটা, তা নইলে কি আছে এটা হাবি জাবি কথা। আমি পরে একবার শুনবো যে সোপান কি বলেছিল এবং কি কি মানে কোন কোন জায়গায় সোপান আমাকে চেপে ধরলো, আমি আর কি সেইটা আমি একটা চাই রেকর্ড রাখতে চাই, কারণ এটা তো আমারও একটা ট্রায়াল হচ্ছে তো। আমিও তো এখন এখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, কারণ আমি তো নিজের শিক্ষক পরিচয়টাকে অস্বীকার করতে পারি না, চাইও না করতে। তা না যে কথাটা হচ্ছিল যে সত্যি তাই, যে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা কিন্তু ভায়োলেন্স, এবং এই ভায়োলেন্সটা ছাত্রছাত্রীদের দিক থেকে কতটা আমি ঠিক জানি না, সেটা আপনি আরও দু একজনের সঙ্গে কথা বলে দেখতে পারেন। সোপানকে জিজ্ঞাসা করে উত্তর পাওয়া যাবে না। ক্লাস 10-এর ছেলেরা কীরকম ব্যবহার করে আমার মনে হয় সেটা ও করতে পারবে না, বলতে পারবে না। দ্বিতীয় কথা, একটা স্কুলকে করেও বিচার করা যাবে না। ছাত্রছাত্রীদের প্রবণতা কি ভায়োলেন্সের দিকে যাচ্ছে, আমার কিন্তু সেটা খুব মনে হয় না, জানেন। ছাত্রছাত্রীদের প্রবণতা ভায়োলেন্সের দিকে যেটা যাচ্ছে, যে যে খবরটা আমরা দেখি সেটা হচ্ছে নিজেদের মধ্যে, যেটা আমাদের সময় আমরা কল্পনা করতে পারতাম না। বন্ধু বন্ধুকে ছুরি মেরে দিল, বন্ধু বন্ধুকে ছুরি মেরে দিল, সেটা টিফিনের ভাগ দেয়নি বলে হতে পারে, পরীক্ষার সময় সাহায্য করেনি বলে হতে পারে, কিংবা অন্য কোনো একটা কোনো ব্যাপার, কোনো প্রণয় ঘটিত ব্যাপার বা ইত্যাদি, মানে আরো আছে, ধরুন সেই উঁচু মোবাইল ক্লাসে। যেটা শিয়ালদায় হলো, সেই উদ্দেশ্যে আমার শ্বশুরবাড়ি পাড়াতে শুধু একটা দামি মোবাইল আরেকজন ছিল, সেই মোবাইলটা তাকে তার বন্ধুরা দেয়নি বলে সেই গঙ্গাতে নিয়ে গিয়ে ডুবিয়ে দিল বাবুঘাটে। এই কিন্তু আমরা ভাবতে এবং এগুলো হচ্ছে সব মানে প্ল্যান্ড কনস্পিরেসি, হঠাৎ একটা আবেগের বশে নয়। দেখুন, এটা তো আপনি আমার থেকে অনেক ভালো জানেন যে নিউ টেকনোলজি ইজ ব্রিডিং নিউ কাইন্ড অফ ক্রাইম। আমাদের সময় তো এই টেকনোলজিও ছিল না, আমরা তো একটা কেউ স্কুলে ঘড়িও পরে আসতাম, ফলে ওই অর্থে মানে ছিনিয়ে নেবার লোভ করার মতো কোনো জিনিস তো ছিল না। আমাদের বড় জন্য একজন একটা বেশ রঙিন রবার এনেছে, সেটা হয়তো কেউ তার থেকে চুরি করে নিক বা ছিনিয়ে নিক, এইসব অল্প বিস্তর হতো, সেই নিয়ে একটু মারামারি হতো, মাস্টারমশাইরা মীমাংসা করে দিত। কিন্তু আমি বলছি যে এখন যেটা হয়েছে সেটা খুব ভয়ঙ্কর। এটা কিন্তু একেবারে বলতে পারেন একটা আমেরিকান, মানে নিউ ইয়র্কে যেমন মানে মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে ছাত্রছাত্রীদের ঢুকতে হয় স্কুলে, মাস্টারমশাইদের, এবং যে কোনো ছেলের পকেট থেকে যদি বন্দুক আবিষ্কৃত হয়, অবাক হওয়ার কিছু নেই। নিউ ইয়র্কে আছে, জাপানে আছে, আমি এগুলো মানে খবর জেনে বলছি আপনাকে। এটা আমাদের সময় ভাবা যেত। কখনো কখনো একটা ওই পেন্সিল কাটার ছুরির থেকে আরেকটু ধারালো একটা কোনো ছুরি কোনো মেলা ফেলা থেকে কিনে কেউ কেউ পকেটে নিয়ে আসতো এ করার জন্য, দেখানোর জন্য যে আমি এরকম একটা ছুরি কিনেছি। কিন্তু সেই ছুরি প্রথম কথা সে পুরোটা খোলারই সাহস পেত না, বা সেটা সে ব্যবহার করবে কাউকে আঘাত করার জন্য, এটা কিন্তু কল্পনাই করে। মারামারি খুব হতো, বন্ধুতে মেরে মানে প্রায় নাক ফাটাফাটি হয়ে গেল, এরকম হয়েছে। সেটা কিন্তু স্কুলের আগে বা পরে, মেনলি পরে। টিফিনেও খুব একটা হতো না, কারণ টিফিনে হলে তো মাস্টারমশাই হাতে এ হয়ে যাবে, তো ধরা পড়ে যাবে। স্কুল ছুটির পর পিছন দিকের মাঠে গিয়ে হয়ে গেল মাথা ফাটাফাটি, সেটা হয়েছে হয়তো। সেগুলো কোনোটাই হওয়া উচিত নয়, কিন্তু আমি বলছি এগুলো একটা বয়সে থাকে অল্প বিস্তর, ওভাবে ঠিক বিচার করা যায় না। কিন্তু এখন যেটা আমি ঠিক জানি না যে সমাজটাই সব দিক থেকে এটা খুব ভায়োলেন্ট হয়ে উঠছে, একটা খুব হিংস্র হয়ে উঠছে। এখন এইটা আমাদের মানে ঠিকভাবে বিচার করতে গেলে একটা সমীক্ষা মতো ছোটো আকারে হলেও করা দরকার, যে কয়েকটা স্কুল নিয়ে এই ছাত্রছাত্রীরাও কি সমান ভায়োলেন্ট হয়ে উঠছে, নাকি ভায়োলেন্সটা আমরা নতুন ধরনের এই যে একটা যে নিউ জেনারেশন অফ টিচার্স হু আর আদারওয়াইজ ভেরি স্কিলড অ্যান্ড কোয়ালিফাইড, যেটা আজ থেকে 30 বছর আগে ছিল না, যারা যথেষ্ট যোগ্য এবং যথার্থ শিক্ষিত অন্তত কাগজে কলমে, তারা আচরণে অসম্ভব
মানে হিংস্র সহিষ্ণুতার অভাব, এবং কি বলবো, ছাত্রছাত্রীর প্রতি সেই অর্থে তাদের কোনো সস্নেহ মায়া নেই। এই যদি প্রবণতা হয় তাহলে বুঝতে হবে এটা একটা ভয়ঙ্কর দিক। এটা একটা ভয়ঙ্কর দিক, মানে এটা শুধু আইন করে হবে না, বা এটা একটা সেমিনার করেও হবে না। এটা মানে কী বলবো, আমাদের সমাজের চারদিকে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে আমরা আটকাতে পারছি না। তাহলে বুঝতে হবে যে স্কুল তো সমাজেরই একটা অংশ, একটা আয়তন যদি আমরা ধরে নিই, একটা বিদ্যায়তনও একটা সামাজিক আয়তন, তাহলে স্কুলের মধ্যেও হিংসা সেইভাবে ছড়িয়ে পড়ছে। এখানেই আপনার ওই পুরোনো প্রসঙ্গটা একটু আসে, যেটা হচ্ছে যে স্কুলের অভ্যন্তরটা কীরকম, যেটা নিয়ে আপনি বলেছেন। শুধু তো কর্পোরাল পানিশমেন্ট নয়, সেটা তো একটা পার্ট, কিন্তু স্বাভাবিকভাবে ধরুন অন্যান্য সিলেবাস তৈরি বলুন বা স্কুলের ভেতরে যেটা আপনি ওখানে লিখেছেন বা সুকান্ত সেটা পড়েছিল, আমরা ওকে বলেছিলাম, আমারও ভালো লেগেছিল যে আমাদের সর্বস্তরে, সমাজের সর্বস্তরে যে কোনো মানুষ, তার প্রতি যদি কোনো অবিচার হয়, তার একটা কোথাও ফোরাম আছে যেখানে সে সেটা রিড্রেসাল ফোরাম, মানে একজন ফাঁসির আসামি, প্রমাণিত আসামি, জেলের মধ্যে জেল কোড অনুযায়ী তার কিছু প্রাপ্য থাকে, এবং সে যদি সেটা তার না পায়, সে অন্তত রাষ্ট্রের কাছে সেটার জন্য দরবার করতে পারে, এবং রাষ্ট্রের সাথে তাকে দিতে সেটা কমিটেড। কিন্তু স্কুলটা বোধহয় এরকম একটা জায়গা যে স্কুলের ছাত্রদের প্রতি যতই একবঙ্গাভাবে দেখা হোক, তাদের বলার কোনো জায়গা নেই, তাদের বলার কোনো জায়গা নেই। প্রায় তাই, যদিও একদম নেই এ করা যাবে না। কোনো ছাত্র ইচ্ছে করলে প্রধান শিক্ষকের কাছে গিয়ে বলতে পারে না, এ কথা কিন্তু কোথাও লেখা নেই কোনো স্কুলের সংবিধানে। মানে প্রত্যেকটা স্কুলের তো একটা ডায়েরি মোড একটা থাকে, তাতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া থাকে। আমরা যদি সেটাকে আপাতত সংবিধান, হ্যাঁ এটা মোটামুটি একটা থাকে, আমরা যদি সেটাকে সংবিধান ধরে নিই আর কি, যদি সেই সংবিধানটা খুব একতরফাভাবে তৈরি হয়, আমি বলছি কোথাও কিন্তু এটা লেখা নেই। কিন্তু স্কুলের পরিবেশ বা বাতাবরণটাই এমন যে একটি ছাত্র এটা কল্পনাই করতে পারে না যে সে প্রধান শিক্ষকের কাছে গিয়ে বলবে যে স্যার আমাকে অমুক মাস্টারমশাই ভালো ব্যবহার মানে শুধু মারধর নয়, হয়তো ঠিক মতো নম্বর দেননি, আমি বলতে গিয়েছিলাম যে স্যার আপনি এই জায়গাটা আমাকে বোধহয় একটুখানি কম নম্বর দিয়েছেন, আমার কথা শুনতেই চাননি, বা আমাকে অকারণে শাস্তি দিয়েছেন। সেই শাস্তিটা হয়তো খুব মানে ভয়ানক শাস্তিও না হতে পারে, কিন্তু এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল না। অর্থাৎ যেটা আপনি বলছেন যে আমার প্রতি একটা অবিচার করা হয়েছে, আমি তার একটা প্রতিকার চাই বা একটা সুবিচার চাই, এটা কিন্তু একটা ছাত্র বলতে পারে না তা কিন্তু নয়। কিন্তু স্কুলটা এমনভাবে তৈরি করা আছে যে কোনো ছাত্র এটা বলতে সাহসই পারে না। দ্বিতীয়ত, এক হচ্ছে হেডমাস্টারমশাই তাকে মেরে তাড়িয়ে দিতে পারেন, তো এত বড় সাহস তুই বলতে এসছিস। আমি আমার অভিজ্ঞতার কথা আপনাকে আমার বইতে আছে, আমি দিদিমণির বিরুদ্ধে জীবনে প্রথম বিদ্রোহ করতে গিয়ে কীভাবে হয়েছিলাম, লাঞ্ছিত হয়েছিলাম। দেখুন আমি অনেক ছেড়ে দিয়েছি, ওই ঘটনাগুলোর কথা লিখেছি, কারণ ওগুলো কিন্তু আমার জীবনে একটা ল্যান্ডমার্ক হয়ে আছে আর কি। মানে যে আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে এই দিদিমণি আমাদের শাস্তি দিন, আমাদের একটা চর মারুন, কিন্তু উনি আমাদের প্রতিদিন অপমান করছেন। এই অপমানে একটা প্রতিকার হওয়া উচিত, এবং তার জন্য শেষ পর্যন্ত আমরাই নানাভাবে অপমানিত হলাম। আমাদের মারা হয়, তার থেকে বেশি অপমান করা হয়েছিল আমাদের, যে গ্লানি আমরা আমি এই বছর এখনো ভুলতে পারি না। রিসেন্টলি একটা ঘটনার কথা আপনাকে এই সূত্রে বলি, সেটা আমাকে প্রথমেই বললো। ব্যারাকপুরের একটি স্কুলে, সেখানে একজন মাস্টারমশাই তার একজন ছাত্রকে জানলার রডে মাথাটা খুঁজে শারীরিকভাবে মেরেছিল। মারার ফলে তার কিছু শারীরিক ক্ষতি হয়। তখন তার বাবা, সে তো দূরের কথা, তার বাবা স্থানীয়ভাবে থানা পুলিশ করে এবং সেই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে। ফলে সেই মাস্টারমশাই কিছুটা অসুবিধার মধ্যে পড়ে যান, কিন্তু স্কুল কর্তৃপক্ষ
এখন যেহেতু স্কুলের বছরের মধ্যেখানে আরেকটা ছেলেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়, বা সেখানে আবার সেই টিসিপিসির ব্যাপার আছে, সেখানে স্কুল বলে ছেলেটি ওই স্কুলেই ছিল, কিন্তু তাকে তার মাস্টারমশাইয়ের বিরুদ্ধাচরণ করার জন্য সেই স্কুল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তার একটা বছর তাকে ফেল করে দেয়, এবং পরবর্তীকালে সে যখন বলতে যায় তাকে এটাই বলা হয় যে তুমি স্কুলের মাস্টারমশাইয়ের বিরুদ্ধাচরণ করেছো বা প্রতিবাদ করেছো, কাজেই আমরা এটা করবো, এবং খুব গর্বের সঙ্গে তারা সেটা করে। এই ব্যাপারটা কিন্তু আগেও ছিল। স্কুল একটা ইনস্টিটিউশন হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে, এবং শিক্ষকরা বেশ প্রতিশোধ পরায়ণ। হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। এটা কিন্তু সমাজের অন্য জায়গাটা আমরা বুঝতে পারি যেখানে পক্ষপাত হচ্ছে, কিন্তু স্কুল এমন একটা জায়গা, এই স্কুলকে আমরা একটা পবিত্রতার মোড়কে যেভাবে রেখে দিয়েছি, এবং শিক্ষকরা সমাজের মেরুদণ্ড ইত্যাদি ইত্যাদি বলে আমরা যে বলি, এটা কিন্তু আমরা এক ধরনের আত্মপ্রবঞ্চনা করি। আমরা সত্যটাকে এইভাবে গোপন রাখি। স্কুলের মধ্যেই একটা মানে তার অন্তর্নিহিত ইনবিল্ট একটা হিংসা আছে, একটা প্রতিশোধ স্পৃহা আছে। সেই প্রতিশোধ স্পৃহাটা মারধর হতে পারে, পরীক্ষায় কম নম্বর দেওয়া, অথবা ফেল করিয়ে দেওয়া, অথবা অন্য কোনোভাবে তাকে, যাকে আমরা চলতে মানে সাধারণ ইংরেজিতে হেকল করা বলি আর কি, নানাভাবে তাকে নানাভাবে অপদস্থ করা আর কি। এটা কিন্তু স্কুল, এটা আমাদের সময় খুব ছিল, খুব ছিল। আমি বলছি তো যে কে তৈরি করলো আমি জানি না, কেমন করে গড়ে উঠলো আমি জানি না, কিন্তু স্কুলের গঠনতন্ত্রের মধ্যে এটা আছে। যেমন আমরা রাষ্ট্রের যে হিংসা, নির্যাতন, তাকে যে আমরা বলি না, যেটা স্ট্রাকচারাল ভায়োলেন্স, স্টেটটা এমনভাবে তৈরি হয়ে আছে যেখানে একজন নাগরিকের এই ধরনের কোনো রকম আচরণ স্টেট সহ্য করবে না। ফলে স্টেট যে নির্যাতনটা করছে, সেই নির্যাতনটা তার স্ট্রাকচারের ভেতর থেকেই আসছে। তেমনি আমি বলছি স্কুলের যে এই ভায়োলেন্স, এটাও কিন্তু স্ট্রাকচারাল ভায়োলেন্স। স্কুলটা এইভাবেই তৈরি, মানে বিদ্যালয় নামের প্রতিষ্ঠানটি তার গঠনতন্ত্রের ভেতরেই এই হিংসার একটা পরিসর, একটা স্পেস রেখে দিয়েছে, যেখানে এই হিংসা প্রয়োগ করা যায়, এবং প্রয়োগ করলে তার ন্যায্যতা পায়, সমাজ তাকে ন্যায্য বলে মনে করে। এই যে মানে যদি আঘাত করতে হয়, তাহলে আগে এই জায়গাটাকে আঘাত করতে হবে, যে না, স্কুল একতরফাভাবে চলবে, এবং মাস্টারমশাইদের বা প্রধান শিক্ষকের যে বিধান, সেটাই একমাত্র মান্য। ছাত্রছাত্রীদের তরফ থেকে কোনো পুনর্বিবেচনা চাওয়া যাবে না, বা যে কাজকে তারা অবিচার বলে মনে করছে তার কোনো প্রতিকার দাবি করা যাবে না। করলে সেটা আপনার স্পর্ধা বলে গণ্য করা হবে, এবং তাকে শাস্তি দেওয়া হবে ঘুরিয়ে ফিরিয়ে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। এটা এই গঠনতন্ত্রটাকে যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কিন্তু আমরা স্কুলের ভেতরকার ওই যে তার যে মানে মানে অন্তর্নিহিত যে হিংসাটা আছে আর কি, সেটাকে আমরা আটকাতে পারব। কিন্তু ওই প্রশ্নটার উত্তর আমি দিতে পারছি না। আপনি প্রশ্নটা তুললেন, আমার মনে হয় এই লেখাটার জন্য আপনার আরেকটু দু একজনের সঙ্গে কথা বলা দরকার, যে নতুন যারা আসছেন, এবং যারা আমি আমার কিছু বলার নেই, যারা প্রথম থেকেই অনেক ভালো টাকা মাইনে নিয়ে আসছেন এবং যথেষ্ট যোগ্যতা নিয়ে আসছেন, তারা ছাত্রছাত্রীদের কী চোখে দেখেন। পাঞ্চিং ব্যাগ এই শব্দটা সোপান ব্যবহার করলে খুব কঠিন শব্দ, অনেকের মনে লাগতে পারে, আমার লাগেনি, ঠিকই বলেছে, সবাই হয়তো পাঞ্চিং ব্যাগ মনে করেন না, কিন্তু তারা কি এটা মনে করেন যে স্কুলটা একটা ভালো রোজগার করার জায়গা, ভালো শিক্ষকতা এখন একটা ভালো মানে ভালো আয়ের জায়গা? আমি সেটা হিসেবে নিয়েছি। ছাত্রছাত্রীকে হ্যাঁ পড়িয়ে দিতে হবে, দিই, বইটা কোনো রকম শেষ করে দিই, সিলেবাসটা শেষ করে দিই, পরীক্ষার খাতা দেখে দিচ্ছি, কিন্তু এই কাজটা যে নয়, এটা যে ব্যাংকের লেজার বুক দেখা নয়। পরীক্ষার খাতা দেখাটা ব্যাংকের লেজার বুকে মোটামুটি আপনার ডেবিট ক্রেডিট এক হয়ে গেলে আমার কাজ শেষ। পরীক্ষার খাতা দেখাটা কিন্তু তার নয়। আমি খাতা দেখার সময় ছাত্রের মুখটা আমার চোখের সামনে থাকা উচিত, এবং তার ভুলগুলোকে আমার বিবেচনা করা উচিত, এ কথা মনে রেখে যে এই ছেলেটি কী অবস্থার মধ্যে করেছে, পড়াশুনো করে, কী অবস্থার মধ্যে আছে। আমি যে অঞ্চলে স্কুলে ছিলাম, সে অঞ্চলের চারপাশে বহু কলকারখানা বন্ধ, মানিকতলা, বেলেঘাটা,
উল্টোডাঙ্গা অঞ্চল, তাদের এরম কিছু ছেলে পড়তো আর কি। আমি এরম কিছু ছেলেকে একবার একটি ছেলেকে পাস করানোর জন্য আমি রীতিমতো মানে আমাদের যখন মিটিং হতো আর কি ওই অ্যানুয়াল পরীক্ষার পর, এই মিটিংয়ে আমি একটি ছেলেকে পাস করানোর জন্য একবার রীতিমতো লড়ে গিয়েছিলাম এবং সফল হয়েছিলাম। অমিত ব্যানার্জি নামটা মনে আছে আমার। কারণ আমি জানতাম যে তার বাবা একটি কারখানায় কাজ করে, যে কারখানাটা বন্ধ, এবং যে কারখানার শ্রমিকদের নিয়ে তখন আপনি জানেন নাগরিক মঞ্চ, আমি তখন নাগরিক মঞ্চে খুব অ্যাক্টিভ, যে কারখানাটার আন্দোলনের সঙ্গে আমরা জড়িত। তার বাবা অবশ্য শ্রমিক নন, ওই অ্যাকাউন্টসের কাজ করতেন, মধ্যবিত্ত নন, কিন্তু কিন্তু মেয়ে হয়ে আছেন, বেকার হয়ে আছেন। তো এখন এইটা থাকা উচিত। এবং ওই এখন যে মেন্টাল হেলথ, লাইফ স্কিল এসব আমরা শুনি, আমি বলছি যে এটার প্রয়োজন আছে। অধিকাংশ টিচার এটা জানেন না, মানে মানেন না বলছি না, জানেন না যে প্রত্যেকটি শিশুর সাইকোলজি আলাদা করে অনুধাবন করার প্রয়োজন আছে, অন্বেষণ করার প্রয়োজন আছে। তার কোনো পারিবারিক সমস্যা আছে কি না, যে কারণে সে অনেক সময় ভায়োলেন্ট হয়ে ওঠে, যে কারণে সে অত্যধিক দুরন্ত হয়ে ওঠে। আমি বলছি এটা যদি বাড়িতেও যদি আপনি দেখেন যে একটা ছেলে যে, যেমন ধরুন আমার এই সমস্যাটা হচ্ছে, জানেন তো, আপনি তো দেখেছেন আমার ঘরে ওই নানা রকমের মাটির পুতুল নানা রকমের জিনিস সাজানো আছে। হ্যাঁ, আমি সোপান দিলে আমার কোনো ভয় নেই, প্রথম কথা সোপান তখন বড় হয়ে গেছে। একটা সময় হতো কিছু কিছু বাচ্চা এলেই না আমার প্রধান চিন্তা হতো আমার কয়েকটা পুতুল আজকে ভাঙা হবে, কারণ সে প্রত্যেকটা জিনিস নিয়ে টানবে না। আমার কথা হচ্ছে প্রথম কথা কেন, তুমি একটা জিনিস তোমার কৌতূহল থাকতে পারে, তুমি যে কোনো জিনিস তুমি ধরে টানবে, এবং যখন তুমি টানছো তুমি নিষ্ঠুরভাবে টানছো এবং প্রায় করে ফেলছো, আছড়ে ফেলছো। জিনিসটা একটা ভঙ্গুর জিনিস, যদি ভঙ্গুর নাও হয় তাহলে তো জিনিসটাকে তো একটা এভাবে ট্রিট করতে হবে। তো এখন আমার পরে মনে হয়েছে যে আমি যে এই বাচ্চাগুলোকে দেখে আতঙ্কিত হয়েছি এবং এদের উপর রাগ করেছি এবং বলেছি যে এদের কোনো একটা সাধারণ ভদ্রতা বোধ নেই। আমি তো জানি না যে সেই ছেলে মেয়েগুলো কীভাবে মানুষ হয়েছে। তাহলে হঠাৎ এরকম এত দুরন্ত, এত ছটফটে এবং এত একটা মানে ধ্বংসাত্মক প্রবণতা তার মনে এলো কী করে? একটা জিনিস দেখলেই সেটা ভেঙে ফেলা, এটা তো খুব স্বাভাবিক না, এটা খুব স্বাভাবিক না। এই বইটা পেয়েই ওরা তো এখন অনেক বড় হয়ে গেছে, মানে বইকে মূল্য, কোনো বাচ্চা আছে না বই পেরিয়ে আগে ছেড়ে ফেলে। আমার মেয়েটা কোনো দিন করতে পারত না, কোনো দিন না, কারণ ওরা জানতো যে বই একটা যত্ন করে রাখার জিনিস। যখন পড়তে পারতো না তখনও জানতো যে বই একটা যত্ন করে রাখার জিনিস। ওকে প্রথম যে বই কিনে দেওয়া হয়েছিল সে বইও কিন্তু মানে ব্যবহারে ছেড়েছে, সচেতনভাবে ছেড়ে। আমরা যে সর্বক্ষণও এটা ওকে বলেছি তা কিন্তু নয়, কিন্তু ও দেখেছে যে ওর বাবা মা বইকে কীভাবে যত্ন করেন, বইকে কীভাবে যে ইচ্ছে মতো মুড়ে রাখেন না, বা খাট থেকে তুলে টেবিলে রেখে যান করার সময়, মানে বইটা যে একটা যত্ন করে রাখার জিনিস, নিলে বইটা ছেড়ে যেতে পারে। এটা তো বাবা মার আচরণ, পারিবারিক পরিবেশ থেকেই তো একটা শিশু শেখে। সে যদি দেখে যে অনেক বাড়িতে আছে না যে পত্রিকা আছে ছেড়ে দিবে না, বা একটা বইটা পড়া হয়ে গেছে যে, তো ভাববে এরকম করা যায়। কিন্তু আমার তো মনে হয় যে কোনো জিনিসকেই, কোনো খেলার জিনিসকেও এরকম মানে অযত্ন করে রাখা উচিত না, খেলার জিনিসকে অযত্ন করে রাখা উচিত না। এখন আমি বলছি যে এই যে নানা রকম সমস্যা, একটা ছেলে হয়তো সে বাড়িতে খুব মার খায়, হয়তো সে বাবা মার স্নেহ থেকে কোনো কারণে বঞ্চিত, হয়তো তার বাবা মার মধ্যে কোনো ঝগড়া আছে, বাড়িতে রেগুলার অশান্তি হয়। আমি এগুলো বলছিলাম যেগুলো সোপানের সামনে না বলার কিছু নেই, সবই বুঝতে পারি। এরকম ঘটনা তো আছে, আমার ছাত্রের মধ্যেই আছে। বাবা মাতাল আছে, আমি এটা জেনে বার করেছি। মিহির, আবার এখন নাম মনে আছে, মিহির অসম্ভব বিরক্ত করতো। এমনিতেই একেবারে লেখাপড়া খারাপ না, মোটামুটি ভালোভাবেই পাস করে যাওয়ার ছিল, কিন্তু আমাকে মানে আমি তো বলছি যে তখন আমাকে ছেলেরা এত ভালোবাসতো না, যা এটা আমার কাছে একটা নুইসেন্স লাগতো আর কি, যে ক্লাসটা সুন্দর হচ্ছে, মিহির মাঝখান থেকে এটা বিরক্ত করলে আমাকে। মানে মিহির কোনদিন মারিনি, কারণ মিহির ঠিক মারা মানে মা খাওয়ার মতো ছেলে নয়,
কিন্তু স্বভাব হচ্ছে যে সমানে স্যারকে বিরক্ত করে। একদিন আমি মিহিরকে আটকে রেখেছিলাম টিফিনে। আমি বলেছিলাম, মিহির তুমিও টিফিন খেতে যাবে না, আমিও যাবো, আমি যাবো টিফিন, আমরা নিজের অবস্থা আটকে রেখেছিলাম। এটা কিন্তু এক ধরনের এই শাস্তি। কিন্তু একদিন টিফিন না খেলে একটা ছেলেও অসুস্থ হয়ে যায় না, আমি অসুস্থ হয়ে যাবো না। এবং সত্যি কথা বলতে কি পুরো সময়টাও আটকে রাখিনি। শেষ 5 মিনিট ও ছেড়ে দিয়েছিল, আমি বলেছিলাম ও ভাই আমার টিফিন না খেলে চলবে, কিন্তু একটা সিগারেট না খেলে আমার চলবে না। এটা বোধহয় এখান থেকে এক্সপাঞ্জ করে দেওয়া উচিত। বিধানসভা যেমন এক্সপাঞ্জ করে দেওয়া হয়, তেমনি এটা। আমি তখন শেষটায় বললাম যে ওরা আমার টিফিন না খেয়ে আমি থাকতে পারি, আমার তো পরে ক্লাস নিতে হবে, যায় না। তা এই যে ধরুন এই যে এগুলো আছে, আরও না অনেক কিছু আছে, সবগুলোর সামনে আলোচনা করতে চাইছি না। নানা রকমের যে সমস্যা আছে, এগুলো চাপ তো পরে, বিশেষ করে 5-6 পর থেকে কিন্তু অসম্ভব চাপ। 5-6 পর থেকে অসম্ভব, কারণ একটা 5-6 পর থেকে একটা ছেলে বা মেয়ে তার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের ক্ষমতা অনেক বেশি ডেভেলপ হয় এবং সে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু বুঝতে পারে। ফলে সে প্রকাশ করতে পারে না। যেমন মাস্টারমশাইয়ের রাগ বঞ্চনা প্রকাশের মাধ্যম ছাত্র হওয়া উচিত নয়, তেমনি একটি শিশু যদি স্কুলকে তার যা কিছু রাগ বঞ্চনা প্রকাশের জায়গায় হিসাবে বেছে নেয়, তাহলে তো একটা কোথাও একটা কোনো মীমাংসা করতে হবে। কারণ স্কুলই বা সেটা মানে গোটা ক্লাস তো তার জন্য করতে হতে পারে না, বিঘ্নিত হতে পারে না, ক্লাসের সমস্ত ছেলে তো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ফলে কোথাও একটা তার মানে একটা ব্যবস্থা করতে হবে, একটা কোনো মীমাংসায় আসতে হবে। কিন্তু সেই মীমাংসাটা এই নয় যে ছেলেটাকে মেরে আমি আহত করে দিলাম, তাকে হাসপাতালে যেতে হলো। আমি সত্যি বলছি যে এটা বলতে গেলে আমার চোখে জল এসে যাবে। আমি এটা ভাবতে পারি না যে একজন মাস্টারমশাই তার ছাত্রকে মেরে আহত করে দিলেন, তাকে নার্সিংহোমে পাঠাতে হচ্ছে। আমি এটা ভাবতে পারি না। আমি সত্যি জানেন, আমার স্কুলটা তো ওই শেষ স্কুলটা হচ্ছে আপনার এই কাকুর কাছে ইএসআই হাসপাতাল থেকে সামান্য দূরে আর কি। স্কুলে কোনো ঘটনা ঘটলে মানে ছেলেরা তো মাথা ফাটানো গিয়ে ওকে মেরেছে করেছে, আমরা ওই ইএসআইতে নিয়ে যেতাম। ইএসআই হাসপাতালটা এমনিতে খুব ভালো জানেন, খুব ওয়েল ইকুইপড, এবং ওরা আমাদের যেহেতু চিনতো বলে এবং আমরা সঙ্গে মাস্টারমশাই আছি বলে এমার্জেন্সিতে তো ব্যবস্থা অনেক ভালো, সাধারণ হাসপাতাল থেকে অনেক ভালো। ওরা খুব যত্ন করে মুছিয়ে টুছিয়ে একটা ব্যান্ডেজ করে দিত, ফার্স্ট এড আটকে দিয়ে দিত, বা একটা ওষুধও লিখে দিতে হয়তো, যেটা ইমিডিয়েট খেয়ে নেওয়া দরকার, ব্যথার ওষুধ বা ইত্যাদি। আমি অনেক ক্ষেত্রে হয়েছে যদি পাড়ার মধ্যে হয়, আমি সেই ছেলেটিকে বাড়ি পর্যন্ত নিয়ে গেছি, তাকে কিন্তু আরেকটা উঁচু ক্লাসের ছেলের সঙ্গে একটা রিক্সায় চাপিয়ে দিলেই কাজ হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমার এত মনে হচ্ছে যে সেটা এতটা এগুলো এতটা রক্তপাত হলো, সেটা দুর্বল হয়ে গেছে। বাড়িতে গিয়ে তার মাকে বলেছি ওকে গরম দুধ খাইয়ে দিই। মা তখন, স্যার আপনি বসুন, আপনাকে চা করে দিচ্ছি। আমার কোনো দরকার নেই, আপনাকে ওখানে গরম দুধ খাইয়ে দিই। মানে সেই মাস্টারমশাইরা এরকম মারকুটে কী করে হয়ে যাচ্ছে। মানে আমি বলছি যে মাস্টারমশাইটা এক ধরনের প্রায় যেটা করছেন সেটা এক ধরনের গুন্ডাবাজি। তার রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বঞ্চনা থাকতে পারে, সব কিছু থাকতে পারে। পয়সা পেলেই যে মানুষ সুখী হয় তা নয়, হয়তো তিনি যথেষ্ট ভালো উপার্জন করেন কিন্তু জীবনে সুখী নন। কিন্তু তার প্রতিক্রিয়া ছাত্রছাত্রীর ওপরে করে, এবং দিদিমণিরাও কী করে এত মারকুটে হয়ে গেলেন আমরা। যদিও নারী মানেই স্নেহময়ী, তাও আমি বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা অন্তত নয়। আপনি আমার বই পড়েছেন, আমি দিদিমণি সম্পর্কে আমার ইমেজটা খুব ভালো নয়। কিন্তু তবু আমি বলছি যে মেয়েদের স্কুলে না মেয়েরা কতটা গণ্ডগোল করতে পারে, স্বভাবত তো করে পারে না। মানে আমরা যে ধরনের গুন্ডা টাইপের ছেলে দেখেছি সচরাচর এরকম দেখা যায়, সেই সময়টাই ছিল না। 60 দশকের মাঝামাঝি সময় আপনি যদি একটু ভাবেন, মানে আপনি তখন জানেন না কিন্তু অন্য সূত্র থেকে তো আপনি জানেন, ওই সময়টাই ছিল খুব তেতে ওঠার সময়। সব কিছু খুব সবাই তপ্ত হয়ে আছে, তার প্রকাশ সব কিছুর মধ্যে দেখা যেত। ফলে ওই ধরনের ছেলেদেরকে শায়েস্তা করার জন্য মাস্টারমশাইদের কখনো কখনো শাস্তিবিধান করতে হতো। আর এটা আমি বুঝি, কিন্তু এখন তো পরিস্থিতিটা সেরকম না। মানে অত উত্তাপন মানে সেভাবে নেই সমাজে। সকলেই মোটামুটি যারা আসছেন, মানে খুব গরিবদের বাদ দিলে আর কি, মোটামুটি একটা প্রতিষ্ঠিত অবস্থা থেকে তো আসছেন। সেখানে এত রাগ, এত অসহিষ্ণুতা কেন আমি বুঝতে পারি।
আমরা ওই আরেকটা প্রসঙ্গে একটু ফিরে যাই, যে প্রসঙ্গটা একটু আর্ধেক হয়ে রইল। সেটা হচ্ছে যে ওই স্কুলের অভ্যন্তরীণ প্রশ্নটায়, মানে স্কুলের স্ট্রাকচারাল বা যে ব্যাপার জায়গাটায়, এখানে একটু দুটো জিনিস আমি একটুখানি মনে হলো আমার আর কি। যে এক নম্বর হচ্ছে যে স্কুলের পরিচালন ব্যবস্থাটায় একটা পরিবর্তন, এই ধরুন যেটা আমাদের ছিল এই প্রাক ৭৭ পর্বের আর উত্তর ৭৭ পর্বের পরিচালন ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে। মানে আগে স্কুলগুলো এলাকার কোনো লোকজনের একটা জমিদারির মতো ছিল, হ্যাঁ, এটা ঠিক। পরবর্তীকালে স্কুল পরিচালন ব্যবস্থায় তথাকথিত গণতান্ত্রিক কাঠামোর প্রয়োগ, যেটা এখন কার্যত দাঁড়িয়ে গেছে যে স্কুলের কমিটির নির্বাচনটা প্রায় রাজনৈতিক দলের নির্বাচনে পরিণত হয়, তাতে পুলিশ আসে, গুলি চলে, লোক মারা যায়, এরকম একটা ব্যবস্থা। তো সেই প্রসঙ্গটা আমরা আসছি না এখানে, কিন্তু বোধহয় এখানে এটা এটা একটা স্ট্রাইকিং কন্ট্রাডিকশন যে স্কুল পরিচালনায় গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা মদত দিয়েছি, প্রশ্রয় দিয়েছি, এবং সেটা কার্যত অন্যদিকে চলে গেছে, কিন্তু স্কুলের গঠনগত দিক দিয়ে সেই গণতান্ত্রিক পরিসর সেই স্কুলের ওই ব্যবস্থাটার মধ্যে কিন্তু সম্প্রসারিত হয়নি। শুধুমাত্র পরিচালন ব্যবস্থাটা একটা একেবারে সেই পার্টি প্যারেডে নির্বাচন হচ্ছে। এবং এটা তো ঘটনা যে এখন ধরুন স্কুলের পরিচালন ব্যবস্থায় শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, অমুক প্রতিনিধি, তমুক প্রতিনিধি দিয়ে হচ্ছে, কিন্তু তারাও কিন্তু এই মূল অভিমুখটাকে চেঞ্জ করতে পারেনি, মানে স্কুলের গণতান্ত্রিক ভেতরের যে ব্যবস্থাটা, তো সেখানে মাস্টারমশাই প্রতিনিধিরা আছে। এবং এটা কিন্তু প্রাক ৭৭ জগন্নাথ আমার মনে হয় এরকম কোনো প্ল্যাটফর্মই ছিল না যে মাস্টারমশাইরা বা অভিভাবকরা একটা ফোরামে যাচ্ছেন, একটা স্কুলের পরিচালনা কমিটির মিটিং হচ্ছে। হতো, ম্যানেজিং কমিটির মধ্যে অভিভাবকদের প্রতিনিধিত্ব একেবারে ছিল না তা নয়, তবে এতটা ঘোষিতভাবে ছিল, হ্যাঁ, এবং এতটা মানে বিধি অনুসারে হতো না, একটা ইনফর্মাল ব্যাপার ছিল আর কি। কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন এটা গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তার সঙ্গে প্রায় কোনো রকমই ছুঁয়ে যাচ্ছে, মানে খুব রেলিভেন্ট নয়। কারণ দেখুন, এটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে কোনো মাস্টারমশাই, ধরা যাক তিনি সিপিএম, তিনি কংগ্রেস বাড়ির ছেলে বলে আর অমুককে মেরেছেন, এটা কি মানে রাজনীতি কিন্তু এই স্তরে অনুপ্রবেশ করে না, এটা কিন্তু একেবারেই, সেটা বলছি না একেবারেই। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে পরিচালন। আমি বলছি যে আগের স্কুলগুলোর মধ্যে যে গণতান্ত্রিক কাঠামোটার একটা অনুপস্থিতি ছিল, হয়তো ম্যানেজিং কমিটির মিটিং হতো, কিন্তু অভিভাবক প্রতিনিধি রাখাটা তাদের বোধহয় স্ট্যাটুটারি ছিল না। এখন যেহেতু একটা স্ট্যাটুটারি কমিটি, সেখানে নির্বাচন হয়, অভিভাবকরা নির্বাচন করে তাদের প্রতিনিধি পাঠান, ফলে যে সেই নির্বাচিত মণ্ডলী, যে প্রতিনিধি মণ্ডলী, সেই পরিচালন ব্যবস্থাটা অনেক বেশি গণতান্ত্রিক চেতনা সম্পন্ন হয়েছে, তার মধ্যে গণতন্ত্রের অনুপ্রবেশ হবে ঘটেছে। তার ডিপার্চারটা আমি যদি ছেড়েও দিই, কিন্তু যে স্কুলের মাথায় একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালক মণ্ডলী আছে, সেই স্কুলের প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু গণতন্ত্র প্রসারিত হলো না। যেটা আমরা আগে বলি, সেখানে ছাত্রছাত্রীদের ব্যাপারটা বা এটা কিন্তু সেভাবে এলো না, যেটা নাকি কলেজে আমরা এখন না, এটা একদমই ঠিক। তবে ওটা বললাম যে আমরা যে ধরনের হিংসা বা এই শাস্তির যে ভয়ানক চেহারা দেখতে পাচ্ছি, তার সঙ্গে এটাকে ঠিক আমরা ওইভাবে প্রাসঙ্গিক করে তুলতে পারবো না, প্রাসঙ্গিক করে তুলতে পারলাম। যদিও আপনার তা বলে আপনার প্রশ্নটার গুরুত্ব কিছু কম না, এবং আপনি যেটা বলছেন সেটা ভীষণভাবে সত্য। সেটা আমাদের একটা অন্য ভাবনার বিষয়, সেটা হচ্ছে যেমন আমরা মাস্টারমশাইদের বেতন বাড়িয়ে দিয়েও শিক্ষার মান উন্নত করতে পারলাম না, এটাও যেমন একটা ব্যর্থতা। দেখা গেল যে আগে মাস্টারমশাইরা অর্থাভাবে বিপন্ন ছিলেন বলেই যে তারা পারতেন না পড়াতে, তা নয়। যেমন বেতন বাড়িয়ে দিয়েও টিউশন বন্ধ করা গেল না, বরং টিউশনের লোভ আরও জাগিয়ে উঠলো। এরকম অনেকগুলো প্রায় একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, একদমই। এই গোটা ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে, জানেন তো। কারণ আমি ঠিক এই সময় থেকে আমি শিক্ষকতায় ঢুকেছি, এবং যখন এই পচন একেবারে শীর্ষবিন্দুতে এসে দাঁড়িয়েছে, সেই সময় আমি ছেড়ে দিয়েছি। ফলে এই সমস্ত আমার কর্মজীবনটা হচ্ছে এই সময়, এবং আমার চাকরি ছেড়ে দেওয়ার বিবিধ কারণের মধ্যে এটাও কিন্তু একটা।
যে আমি দেখলাম এই সিস্টেমটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবার বলছি, আমাদের সময় আমরা মানে আমার শিক্ষকতা, আমি আমার কোনো সহকর্মীকেও দেখিনি সবাই সমান সহিষ্ণু ছিলেন না, সবাই সমান সচেতন ছিলেন না, কিন্তু কেউ এরকম হিংস্র ছিলেন না, বা এরকম ঘটনা ঘটতই। আমি 3টে স্কুলে করেছি, পড়িয়েছি, 3 ধরনের স্কুল বলা যেতে পারে। এইবার আমি বরঞ্চ আমার যে অপরাধের কথাটা স্বীকার করে নেওয়া দরকার ছিল সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমি শারীরিক শাস্তি, হ্যাঁ, আমাকে দিতে হয়েছে, সেটা নিশ্চয়ই এমন না যে সে আহত হয়ে পড়েছে, কিন্তু কখনো কখনো মারধর করতে হয়েছে, তার একটা ব্যাপার আছে। 1 নম্বর বলি যে প্রথম যখন একটা স্কুলে একজন টিচার আসেন, এবং যখন আমি ঢুকছি তখন তো আমার বয়স বেশ কম, নতুন একজন কম বয়সী টিচার যখন আসেন, তখন ছেলেদের দিক থেকে স্বাভাবিক প্রবণতা হলো তাকে নানাভাবে ব্যস্ত করা এবং তাকে ক্লাসটা করতে না দেওয়া। এটা কিন্তু খুব স্বাভাবিক প্রবণতা। সেটা আমরাও করেছি, আমরাও করেছি সেক্ষেত্রে। চেয়ারের তলায় ফুলের পিছিয়ে দেওয়া থেকে। হ্যাঁ, তো আপনি অনেক মানে এও উদাহরণ বলেন, বড় উদাহরণ বলেন, আমাকে কেউ সেরকম কিছু করে, কিন্তু ওই নানা রকমভাবে বিরক্ত করা, স্যার ও আমার চুল টানছে, স্যার ও আমায় করছে, স্যার আমি কোথাও বসবো, মানে এই বলে একটা গন্ডগোল করে সারা ক্লাসটাকে ভণ্ডুল করে দেওয়া। এখন এটা একদিন ভালো লাগতে পারে, 2 দিন ভালো লাগতে পারে, তারপর তো আমাকে কিছু করতে হবে, কারণ আমাকে তো আমার দায়িত্বটা পালন করতে হবে। আমার মনে আছে আমি যেদিন প্রথম স্কুলে জয়েন করি, সেটা হচ্ছে আমার এই যে স্কুলে আমি থেকে পাস করেছি সেই স্কুলে, সেটা একটা টেম্পোরারি পোস্ট, কয়েক মাসের জন্য আমি গিয়েছিলাম। আমি কিন্তু প্রথম দিনে একটা ছেলেকে মেরেছিলাম, জানেন, মেরেছিলাম মানে একটা ক্লাস 8-এ আমাকে 2বার যেতে হচ্ছে। মানে তখন তো বুঝতেই পারছি যে নতুন এসছে এবং আমাকে দিয়ে প্রচুর ক্লাস করিয়ে নেওয়া হতো। হ্যাঁ, সাবস্টিটিউট না, একজন টিচার ছুটিতে গেছেন, তার বদলে হ্যাঁ ওইরকম সাবস্টিটিউট না। আসলে যেহেতু আমি স্কুলের ছাত্র আর নতুন, ফলে ওইটাও তো আছে, বুঝতেই পারছি যে যতটা সম্ভব খাটিয়ে নেওয়া হয়। সিনিয়র টিচাররা যারা আমার মাস্টারমশাই ছিলেন, এই যারা তুই আমার এই ক্লাসটা করে দে না, কী বলবো আমি, কী বলতে পারি, প্রচুর মানে মুখে রক্ত তুলে খেতেছি। তো যাই হোক, একবার 3rd পিরিয়ড না 2nd পিরিয়ডে গেছি, দেখলাম যে ক্লাসটা বেশ মানে পাজি ছেলেদের ক্লাস, এরা আমাকে খুব বিরক্ত করছে, এবং এরা ধরে নিয়েছে যে নতুন স্যার, আমরা কয়েকদিন আপাতত এটা এনজয় করি। ঘটনাচক্রে সেই দিনই আবার 6th পিরিয়ড, তখন আমি অনেক ক্লান্ত একেবারে, প্রথম অভিজ্ঞতা, এবং পরপর ক্লাস নিতে হচ্ছে। 6th পিরিয়ড আর আমি গেলাম, এবং দেখলাম আমি আসার সঙ্গে সঙ্গে একটা হর্ষধ্বনি হলো, একটা বেশ সমবেত একটা হাস্য রোল উঠলো যে আবার পাওয়া গেছে, আবার সে এসেছে ফিরিয়া, সেই পাগলা দাসটির মতো, যে আজকে তাহলে মানে এই ক্লাসটা পড়াশুনো কিছু করা যাবে না, মাঝখান থেকে নতুন স্যারটাকে এসছে খেপানো যাবে। আমি এটাকে সেন্স করে নিয়েছি। ফলে 2-3 মিনিটের মাথাতেই একজন যখন একটা গন্ডগোল করলো, তাকে আমি টেনে একটা মারলাম, চড় মারলাম। সেই চড় মারার কিন্তু একটা সাংঘাতিক এফেক্ট, মানে আমি যে মারতে পারি এটা ওরা প্রথমে ভাবতে পারি। বলছি নতুন এসছে রোগা পাটকা, মানে আমি তো তখন আরও বেশি রোগা ছিলাম, এবং নতুন এসছে মারবে কি আবার। কিন্তু আমাকে ওই যে একটা আছে না যে প্রথম রাতেই বিড়াল মারতে হয়, কিল দ্য ক্যাট অ্যাট দ্য ফার্স্ট নাইট, কিন্তু আমি কিন্তু ওদের বুঝিয়ে দিয়েছিলাম দেখো আমি প্রয়োজন হলে মারতে পারি, প্রয়োজন হলে আমি মারতে পারি। কিন্তু যদি বলেন কাজটা ঠিক হয়েছিল কি না, আমি এতদিন বাদে বলবো যে না, এই কাজটা ঠিক হয়নি, আমার অন্যভাবে ট্যাকেল করা উচিত ছিল, কিন্তু আমি যেটা করেছিলাম তার কারণ আমি তো আমার মাস্টারমশাইদের আসলে এটাই করতে করেছি, দেখেছি আমার সামনে তো ছাত্রদেরকে শায়েস্তা করার এই দৃষ্টান্তটাই আমার সামনে ছিল। আর আমি তো তখন শিক্ষা বিজ্ঞান নিয়ে কোনো পড়াশুনো করিনি, অত কিছু ভাবিনি। আজকে আমি আপনাকে যে এত কথা বলতে পারলাম, সেটা তো আমার এতদিনের শিক্ষকতার অভিজ্ঞতা এবং শিক্ষা বিজ্ঞান নিয়ে আমার একটা নিজস্ব পড়াশুনো আছে দীর্ঘকালে, তার ভিত্তিতেও তো আমি এই কথাটা বলছি। সেটা তো আপনি আমাকে, আমার যখন 24 বছর কি 25 বছর বয়সে আমি যখন প্রথম একটা জায়গায় পড়াতে যাচ্ছি, তখন তো আমার জ্ঞান সেই স্তরে নেই, আমার মানসিকতা সেই স্তরে নেই। ফলে তখন আমি বুঝি ওই রকম আর কি, যে বেশি বদমাইশি করলে টেনে মারবো একটা চল, এইভাবে শায়েস্তা করবো। আমি আবার বলছি এটা ঠিক না, এটা না হলেই বা ভালো ছিল।
কিন্তু আমি এটা মনে করি যে যাকে আমি এটা মেরেছিলাম সে কখনোই আমার প্রতি হিংস্র হয়ে ওঠেনি। তারপর তাকে কোনো দ্বিতীয়বার মারতে হয়েছে বলে আমার মনে পড়ে না। তার মানে তার যে দুষ্টুমি কমে গিয়েছিল তা নয়, কিন্তু অতটা ওরকম কিছু হয়নি। মানে এটা অনেক সময় করতে হয় জানেন। আমি তো 3টে স্কুলে পড়িয়েছি, এবং যে স্কুলটাতে আমি বেশি দিন ছিলাম আর কি, মানে কাকুর কাছে আর কি, সেই স্কুলেও প্রথম দিকে আমি যখন এসেছিলাম, ওই যে বলছিলাম যে চেঞ্জ আসছে একটা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনি একটু ভেবে দেখবেন তো, বা আর একটু খোঁজ নিয়ে দেখবেন তো। আমি এই কথাটা আপনাকে যেটা বলছি এটা কিন্তু অনেক অংশে সত্য, এটা আমি অন্য অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েছি, যে চরিত্রগত দিক থেকে ছাত্রদের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করলো এই আপনার 80 দশকের মাঝামাঝি সময়। আমি এই স্কুলে এসেছি ধরুন 81 সালে, তখন আমি 11-12 যে ছেলেদেরকে পেয়েছি তারা কিন্তু ভয়ানক। ওই যাদেরকে আমি স্কুলে দেখেছিলাম, আমার স্কুলে, মানে আমি যখন পড়তাম তখন লেভেলের ছেলেরা যেরকম ছিল প্রায় সেরকম আর কি। ভয়ানক মানে কি, তাদের আরেকটা খুব খারাপ দিক ছিল, সেটা হচ্ছে মাস্টারমশাইকে সম্পূর্ণ উপেক্ষা করে অপমান করা। মাস্টারমশাইকে সম্পূর্ণ উপেক্ষা করে অপমান করা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সবার হয়তো চমকে উঠবে, তো এরকম ঘটনা ঘটেছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফর্ম ফিল আপ করা হচ্ছে, সাধারণত হেডমাস্টারমশাই নিজের দায়িত্ব নিয়ে করতেন, উনি ব্যাপারে খুব সেবার উনি অসুস্থ। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই দায়িত্ব নিয়েছেন, আমাকে বলেছেন যে আপনি তো থাকবেন, এটা খুব সিরিয়াসলি করতে হয়, নানা রকমের কোড নাম্বার টাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া টেওয়া, এজ টেজ সব কিছু যেন বানান যেন ঠিক থাকে, ফলে ওটা খুব সিরিয়াসলি করতে হয়। ফলে আমি ওটা আমার ডিউটির মধ্যে পড়ে না, শনিবার বোধহয় চলছে আর কি, খুব সিরিয়াসলি। আর আমি তো সে ব্যাপারে একটু ভীতু আছি যে ভুল যেন না হয়ে যায়। এমন সময় চলছে কাজটা, দেখি একজনের হয়ে গেল, তার বোধহয় হয়ে গেছে, আরেকজনের হয়নি, তার দেরি আছে, রোল নাম্বার পরে। সে তাকে এরমভাবে পিঠে একটা চাপড় মেরে, তুমি এসো, চাপড় মেরে চল ব্রিকে আসি না, এইটা কিন্তু আমি মেনে নেব না, এইটা কিন্তু মেনে নেব না। এখন ক্লাস 11-12 ছেলেকে আমি নিশ্চয়ই মারিনি, কিন্তু আমি তাকে বলেছিলাম তোমার দুজনকে ঘরতে বাবার করবো, তোমার দুজনকে ঘরতে পারো, এবং আমি আমি তোমাদের ফর্ম ফিল আপ করাবো না, তাহলে যা করতে পারে করে নাও, তোমরা কাউন্সিল থেকে নিয়ে এসো যে স্যার বলেছে ফর্ম ফিল আপ করাবে না। আসলে সত্যি সত্যি তো আমি এটা না করে পারবো না, আমাকে নির্দিষ্ট দিনে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। কিন্তু ওই সময় আমার এই যে একটা মানে একটা কী বলবো, এটাও তো এক ধরনের একটা ভাবতো, একটা জেদি ভাবতো, একটা ডেসপারেট ভাবতো একটা। কিন্তু দেখুন, আপনি আমাকে বলুন, আপনি আমার জায়গায় থাকলে আপনি কী করতেন? আপনি যে অফিসে চাকরি করেন, আপনি যাদের নিয়ে কাজ করেন, তারা কেউ যদি আপনাকে অপমানটা যদি এই স্তর বা আপনাকে উপেক্ষা করাটা যদি এই স্তরে নিয়ে যায়, তাহলে কোথাও তো একটা আপনাকেও সমান কঠোর হতে হবে, অন্তত একটা কঠোরতার ভাব তো করতে হবে আপনার। এটা কিন্তু আমি যখন পরীক্ষায় ইনভিজিলেশনের ডিউটি দিয়েছি, আমি কোনো ছাত্রকেই কখনো করিনি, মানে কোনো শাস্তি দিইনি, মানে তার নম্বর কেটে নেওয়া কি তাকে করে দেওয়া, কিন্তু এরকম ভাব দেখিয়েছি যে দরকার হলে তোমার খাতা আমি করে নেবো, কেড়ে নেবো। আসলে আমি খাতা কেড়ে নিতে পারি না, খাতা কেড়ে নেওয়া অত সহজ নয়, তার জন্য আমাকে গিয়ে তাহলে কাউন্সিলে গিয়ে জবাব দিয়ে করতে হবে, সে কাউন্সিলে হিয়ারিং হবে, সেই তো তারা একটা কোর্টের মতো ব্যাপার, সে প্রতি ঝামেলা, ফলে অত সহজে কিছু করা যায় না। কিন্তু ভাব দেখিয়েছি এরকম, কী করবো, সমানে পারছে ছেলে খাতা থেকে লিখছে, বলে 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 হচ্ছে না। আর সে সমস্ত 3বার ফেল করা ছেলে, সিসি বলে না, আমাদের স্কুলে সিট পড়তে যত সিসি ক্যান্ডিডেট, এখন কম্পার্টমেন্টাল, আর একবার ফেল করেছে, 2বার ফেল করেছে, মানে সব সাবজেক্টে নয়, ওই সাবজেক্টগুলো তো ধরো ইংরেজিটাতে পারে না, 3য় ইংরেজি পরীক্ষা দিচ্ছে, সাধারণত 3য়বারের পর যা হোক করে পাশ করে দেওয়া হয়। এইসব ছেলেগুলো তাদের বয়স হয়ে গেছে অনেক, তাদের আর ভালো লাগে না, তাদের কোনো দোষ নেই। কিন্তু আমি বলছি যে আমি তাদের ভয় দেখিয়েছি, মানে মারবো ধরবো বলেছি, যদিও তাদের যথেষ্ট বড় ছিল, যে দেখো ভেবো না কিন্তু যে এ করে দেবো, ছেড়ে দেবো। আমি যদিও পরীক্ষার হলে আমি কথা বলতে পারি না, পরীক্ষার হলে আমি কোনো ছাত্রকে শাস্তির ভয় দেখাতে পারি না, কারণ তার যে একটা মেন্টাল স্ট্রেন আছে, সেই স্ট্রেনের ওপর আমি কোনো রকম এ করতে পারি না। কিন্তু আমরা এগুলো বাস্তবে তো অনেক কিছু করতে হয়, ভয় টয় দেখিয়েছি। সে ভয় দেখানোর অনেক অদ্ভুত মজাও আছে জানেন তো,
এই যে প্রথম যে স্কুলের কথা বলছি, আমার নিজের স্কুল সাউথ সাউদার্ন স্কুল, সেই স্কুলে যখন প্রথম ডিউটি দিতে হলো হায়ার সেকেন্ডারি, বিজয়গড় থেকে এলো, বুঝলেন, উদ্বাস্তু কলোনির ভেতরে একটা কোনো স্কুল, তাদের সিট পড়েছে, সব বিরাট বিরাট ছিল, মানে আমাকে একটা চড় মারলে আমি ঘুরে পড়ে যাবো। তারা সব ক্যান্ডিডেট, কিন্তু তারা না অত্যন্ত ভালো আসলে, মানে আমি তাদের একজন কীরকম এ করছে দেখছে আমি দেখি তোমার খাতাটা যাও 15 মিনিট আমার কাছে থাকবে খাতা, ঠিক হয়ে বসো, যে 15 মিনিট চুপ করে বসে থাকতে হবে, তাহলে আমি খাতা দেবো। এরকম আমি মাঝে মাঝে করতাম, 15 মিনিট না, আসলে 3 মিনিট পর দিয়ে দিতাম। আমি যাকে এটা করে ভাবছি যে আমি যথেষ্ট সাহস দেখালাম, কারণ তো দুর্দান্ত ছিল, ঘুরিয়ে আমাকে না মারে, সে তখন আমাকে বলছে যে মরে যাও স্যার, মরে যাও স্যার, দিয়া দেন মরে যাও স্যার। মানে আসলে সে খুব অসহায় ছিল, সে খুব, তার চেহারাটা ওই রকম, সে হয়তো বাইরে গুন্ডা, কিন্তু সে স্কুলের মধ্যে সে ওরকম নয়। ফলে আমি তখন হাসবো কি কাঁদবো ভেবে পাচ্ছি না, যে তখন তাকে যে কোনো রকমের দিয়ে টির পিটির চাপড়িয়ে কেন এরকম করো বলো তো, আমাকে লাগিয়ে দিলে তুমি, তখন আমার নিজেরই যেন আমি অপরাধী হয়ে যাচ্ছি আর কি, এরকম অভিজ্ঞতা হয়েছে আমার। আমি বলছি যে অন্যায় অবিচার তো আমরা সর্বক্ষেত্রেই অল্প বিস্তর করি। আপনিও কি চাকরি ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রতি সবসময় সুবিচার করতে পেরেছেন? হয়তো বা আপনার পরে মনে হয়েছে যে এটা না করলেই হতো। আমি বলছি এগুলো নিয়ে আমরা আছি, কিন্তু একটা মাত্রা তো আছে একটা, মানে আপনি যদি আপনার অধীনস্থ কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আপনাকে নিতেই হয়, তাহলে আপনি কতবার ভাববেন এবং কি নেবেন, আপনি নিশ্চয়ই আমার মনে হয় সেটা বিবেচনা করবেন। যদি আপনি বিবেচনা না করেন, তাহলে আমি বলবো আপনি খুব ভালো আধিকারিক নন। মানে আমি এই লোকটার প্রথম কথা, আমি কারোর ক্ষতি করায় বিশ্বাসই করি না, আমি কারোর ক্ষতি করায় বিশ্বাস করি না। আর যদি আমাকে নিতান্ত বাধ্য হয়েই করতে হয়, মানে আইনানুসারে, তাহলে আমাকে তো অন্তত অনেকবার ভাবতে হবে না। মানে বাইবেলের সে গল্প আছে না, যে একটা ভাই খুব দুষ্টু আর, মানে তার বড় ভাই অনেক চেষ্টা করে তাকে সামলাতে পারছে না, তখন শেষটায় সে ক্রাইস্টকে জিজ্ঞাসা করছে যে আমি ওকে হাউ মেনি টাইমস শুড আই ফরগিভ হিম? 7 times, অ্যান্ড জিসাস সেড 70 times 7। বাইবেলে এখন পড়ায়নি, যাই হোক। না, আমি বলছি যে কিন্তু তুমি গল্পটাকে হ্যাঁ। তুমি যদি মনে রাখো, এই 7 বার তো কিছুই না, দরকার হলে 70 গুণ 7 বার তোমায় ক্ষমা করতে হবে। আমি বলছি এটা তো আমরা একটা আদর্শ হিসাবে দেখছি, এটা আক্ষরিক অর্থে আমরা নিচ্ছি না, কিন্তু আমি বলছি যে আমাদের সহিষ্ণুতার পরীক্ষাটা তো আমাকে দিতে হবে। সেটা কিন্তু আমি অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না, বা আমার মনে কি দুঃখ আছে, আমার বাড়িতে কি সমস্যা আছে, আমার আজকে কি হয়েছে ঝামেলা, তার জন্যে আমার ছাত্ররা সাফার করবে, আমি কোনোভাবেই এটা ভাবতে পারি না। মনে হয় এই তো মোটামুটি ঠিক আছে তো। একটা প্রসঙ্গ তাহলে একটু বন্ধ করতে, ওই তো দুটো বিষয় আর কি। এক নম্বর হচ্ছে যে বলুন। যেটা প্রথমে বলছিলাম, যে এই কর্পোরাল পানিশমেন্টের বা দৈহিক শাস্তির পক্ষে, মানে যারা যেসব কিছু মাস্টারমশাই তারা বলছেন যে তারা শিক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ে স্কুলের বাইরে বা স্কুলের ভিতরের অতিরিক্ত দায়ভারে তারা অনেকটা বিলম্বিত থাকেন বলে তারা এটা করেন, এটা মানে গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। আর আরেকটা যেটা প্রসঙ্গ যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই মাস্টারমশাইরা যখন যারা ওখানে ওরকম নির্মমভাবে শাস্তি দিচ্ছেন, তারা বাড়িতে, তারা ছেলে বা মেয়ের বাবা বা মা, তারা কি তাদের বাড়িতে যখন তাদের ছেলেমেয়েরা অন্যায় বা অপরাধ বা করছেন, দুষ্টুমি করছেন, তাদের ক্ষেত্রেও কি সেরকমই ব্যবহার করেন, নাকি স্কুলের পরিসরটার মধ্যে ঢুকলেই তাদের ওরকম একটা জিনিস জাগ্রত হয়ে যায়? প্রথম প্রশ্নটার জবাব আমি খুব ভালো দিতে পারবো না, এই কারণে যে আমি যখন শিক্ষকতা করতাম তখন এই ধরনের অন্য ধরনের কাজের চাপ, এই ইউনিট টেস্ট বলুন, এত খাতা দেখা, বা অনেক স্কুলে আছে যে ক্লার্ক যথেষ্ট নেই, তার জন্য টিচারদের কিছু ক্লারিক্যাল কাজ এ করতে হয়, ওই জাতীয় কাজ করতে হয় আর কি, হিসেবপত্র ইত্যাদি, সেগুলো আমাদের একেবারেই ছিল না। ফলে আজ এখন এটা ঠিকই আমি আমার স্ত্রীকে দেখেও বুঝতে পারি যে একজন টিচারের মানে কাজের চাপ
আপনি আমাকে এসেই একটা অন্যায় কাজে লিপ্ত অবস্থায় দেখেছেন, ওই জন্য আমি আপনার দিকে তাকাই নি আর। অন্যায় কেন? কখন আসছেন? আমি এসেছি 3:20 এরম হবে, 3:20 এরম, 3:30 বলেছিলাম, একটু আগে এসে গেছি। চাটা খেয়েছেন? হ্যাঁ, চা খেয়েছি। আপনি তো সারাদিন অনেক মানে পরিশ্রম করে এসছেন, যা শুনলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই খাতা দেখা চলছে তো। হ্যাঁ, ও মানে স্পটে ভীষণ অসুবিধা আছে। দেখলাম না? সত্যি তো। এমনিতে কি শনিবার আপনার অফ নাকি? না, আমার ফ্রাইডে অফ। ফ্রাইডে অফ। তাহলে আপনার কি অন ডিউটি ওখানে গেছে? এই আসলে এখন কলেজ টিচারদেরও কিন্তু এই অনেক বেশি, অন্য কাজের দায়িত্ব অনেক বেশি। এই কোয়েশ্চেন স্ক্রুটিনি করা, বা যেমন ধরুন সামার ভেকেশন বলে তো আর কিছু নেই সে অর্থে। কিছু নেই স্যার। তো ওই সময় এগুলো ভেড়া হয়, পরীক্ষাগুলো করা হয়, পরীক্ষা অ্যাডমিশন। পরীক্ষার এদিকে কলেজে পরীক্ষার ডিউটি, অ্যাডমিশন, ওদিকে খাতা দেখা। এটা কিন্তু ঠিকই, চাপ কিন্তু টিচারদের উপর অনেক বেড়েছে। আর সেদিক থেকে আমি বলবো আমি অনেক মানে গায়ে হাওয়া লাগিয়ে বলে বেরিয়েছি, মানে ক্লাস নেওয়া এবং পরীক্ষার খাতা দেখাটা আপনি ছাড়া। কোথায় আছেন? না, আমি তো ছেড়ে দিয়েছি বহু কাল। আমি মানে ওনার স্কুলে টাইমটা পড়াতাম বলছি। পারতাম, মানে আমাদের সময় মানে টিচারদের উপর এই এখন যেমন এই এত ইউনিট টেস্ট, এত খাতা দেখা, আমার স্ত্রীকে দেখি তো অসম্ভব চাপ। আর আমি যে স্কুলগুলোতে পড়িয়েছি তাতে মোটামুটি অন্যান্য স্টাফ ঠিকঠাক ছিল, অনেক জায়গায় তো থাকে না। ক্লার্ক হয়তো একজন, সে একজন ক্লার্ক সব কিছু এ করতে পারেন না, সেখানে টিচারদের গিয়ে কিছু কিছু অ্যাকাউন্টসের কাজ করে দিতে হয়। আমাকে সেটা কখনো করতে হয়, আমার সেটা কখনো করতে হয়নি, যদিও আমি স্কুলের সমস্ত ব্যাপারে জড়িত থাকতাম, এমনকি স্পোর্টস পর্যন্ত, যে আমি নিজে একেবারেই মানে স্পোর্টসের যোগ্য লোক নই, কিন্তু আমার স্পোর্টসের আগ্রহ আছে। আর সব মিলিয়ে একটা আনন্দের ব্যাপার, ছেলে মেয়েদের নিয়ে একদিন হইচই করা, আমি সমস্ত কাজেই যুক্ত থাকতাম। কিন্তু ওই আপনার যেটা মানে দৈনন্দিন যে পড়ানো ছাড়াও যে অন্য কাজ, যেগুলো একটু একঘেয়ে, একটু বিরক্তিকর, সেরকম কাজ আমার কিন্তু কিছু করতে হয়নি। আমাদের কথা হচ্ছিল যে শাস্তি দেওয়া বা টিচারদের যে ক্রমশ ভায়োলেন্ট হয়ে ওঠার যে প্রবণতা, তার সঙ্গে এই অতিরিক্ত যে কাজের চাপ, মানে ওয়ার্কলোডটা যে বাড়ছে, রিলেট করে। প্রবুদ্ধ রিলেট করতে চাইছে না, ও আমাকে যখন প্রশ্ন করছে ও রিলেট করতে চাইছে না। আমি সেটাই বলবো যে না, একটা রিলেশন কিন্তু একটা আছে। একজন টিচারকে সেটা খানিকটা তিতিবিরক্ত করে যায়। দ্বিতীয় কথা, তারও তো একটা মানসিক ধৈর্য বা একটা সহিষ্ণুতার একটা সীমা আছে, বা পরিশ্রম করার তো একটা ক্ষমতা আছে। তাকে যদি সারাক্ষণ এসব করতে হয়, তার মাঝখানে একটা গিয়ে ক্লাস নিতে হয়, তাহলে তিনি স্বাভাবিক মুডে থাকলে সেই ক্লাসটা যতটা সহিষ্ণু হতে পারতেন, তখন তো তিনি খানিকটা তিরিক্ষে আছেন মেজাজে। ফলে যে অপরাধটাকে তার যথেষ্ট মানে ঠান্ডাভাবে এ করা উচিত ছিল, ম্যানেজ করা উচিত ছিল, তিনি রেগে গিয়ে হয়তো একটা মেরে দিলেন, চড় মেরে দিলেন। এটা সঙ্গে একটা আছে, রিলেশন আছে। কিন্তু স্কুলের পরিসরটা এখানে একটা ফ্যাক্টর। আমি এই কারণে বলছি যে আজকে ধরুন একজন ব্যক্তি, তিনি স্কুলে চাকরি করছেন, তাকে কোনো অ্যাডিশনাল লোড দেওয়া হলো বা খাতা দেখা ইত্যাদি, তিনি তার ওই বিরক্তি বা তার লোডটা ওই স্কুলের ছাত্রটি বা ছাত্রীর উপরে তিনি একটা মাধ্যম করে সেটা করলেন। এই ব্যক্তিটি যখন কলেজে ঢুকছেন তখনও তার উপর চাপ থাকছে, কিন্তু তিনি কিন্তু কলেজের একটা ফার্স্ট ইয়ারের ছেলেকে দৈহিক নির্যাতনের কথা ভাবতেই পারবেন না। কিন্তু বয়সের তফাৎ কতটা! যে ছেলেটা ক্লাস 12-এ পড়ে আর যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়ে, তার মধ্যে তো বয়সের তফাৎ এক। কাজেই পরিসরটার কথা আমি বলছি। আমার মনে হয় এর উত্তরটা আসলে সোপান আমাদের একটু আগে দিয়ে দিয়েছে। সুপান দিয়েছে, যারা সুমার ক্ষেত্রে যেটা বলতে পারি, সুমা যখন স্কুলে পড়িয়েছে তখন সে স্কুলে যখন পড়াচ্ছে, স্কুলের সেই 12 অবধি পড়াচ্ছে। না, অ্যাকচুয়ালি মানে বাচ্চারা যে টাইপের করে, নয়েজ করে বা যে ধরনের বদমাইশি করে, মানে কলেজের স্টুডেন্টরা সেই টাইপের বদমাইশি করে না। এক নম্বর, এটা এক নম্বর। হ্যাঁ, দ্বিতীয় কথা, সোপান যে কথাটা বলি সেটা আরেকটা গুরুত্বপূর্ণ, যে স্কুলে যখন থাকে একটা ছাত্রছাত্রীর কোনো প্রতিবাদ করার জায়গা নেই। কলেজে সেটা আছে, কলেজে সেটা আছে, সেটা ভয়ঙ্কর হবে। কিছু হলে কলেজে বরঞ্চ টিচাররাই খানিকটা
মানে এ হয়ে থাকতে হয়, এই সাইডে থাকে মানে যে কোনো সময় ইউনিয়ন এসে ঝামেলা করতে পারে বা একটা পাড়ায় ঝামেলা হয়ে যেতে পারে। মানে আপনি যদি কোনো একটা ছাত্রকে বা ছাত্রীকে শাস্তি দেন, তাহলে সেটা একটা একটা স্থানীয় রাজনীতি সব কিছুর সঙ্গে মিলেমিশে অন্যভাবে দিই। অন্যভাবে, হ্যাঁ কিন্তু সে বাচ্চাদের শাস্তি দেওয়া আলাদা আর বড়দের দেওয়া আলাদা। ঠিকই না, অল্প বিস্তর শাস্তি দেওয়ার প্রয়োজন হয়তো মাঝে মাঝে থাকে, কিন্তু স্কুলে আমরা ছেলে মেয়েদের উপর যে ব্যাপারটা করি তার কারণ তাদের দিক থেকে কোনো প্রতিবাদ করার কোনো জায়গা নেই। স্কুল সিস্টেমটাই এমন যেখানে একটা ছাত্রছাত্রীর কোনো সঙ্গত কারণেও তার কিন্তু প্রতিবাদ করার জন্য কোনো জায়গা, কোনো স্পেস রাখা হয়নি। এটা আমি বলছি যে স্কুলের একটা স্ট্রাকচারাল ডিফেক্ট, এরকম হওয়া উচিত ছিল না। খুব ছোট স্কুলে সেটা এক্সপেক্ট করতে পারে না। খুব ছোট বাচ্চা যারা মানে বাচ্চারা যে প্রতিবাদ করছে সেই জায়গাটা সেখানে ভালোভাবে একটা জায়গা থাকছে। আর স্টুডেন্টরা বড় স্টুডেন্টরা তাদের একটা হতে পারে, তাদের একটা কিছু থাকতে পারে। না বাচ্চা বলতে আপনি ধরুন একেবারে আমি একেবারে ছোট বাচ্চাদের উপরই বেশি অত্যাচার হচ্ছে। সেই সমস্ত বাচ্চারা না 6-7 ধরুন সোপানের মতো ছেলে যার এত রকমের বুদ্ধি বিবেচনা আছে, সে কিন্তু ঘুরে দাঁড়িয়ে একটা বলতে পারে যে স্যার এটা কিন্তু আপনি ঠিক করলেন না কোনোদিনই বলে না। না, সেটা বলে না, তার কারণ ধরে নেওয়া হয় যে এটা স্কুলে বলা যায় না। আমি আপনাকে বলছি, কিছু মনে করবেন না, আমি কোনো আত্মপ্রচার করছি না। আমার ক্লাসে ছাত্ররা একাধিকবার আমাকে বলেছে যে স্যার এটা কিন্তু আপনি ঠিক করলেন না, এবং দু একটা ক্ষেত্রে আমি আমার সিদ্ধান্ত উইথড্র করে নিয়েছি। আমি একটা ছেলের নাম মনে আছে, ইন্দ্রজিৎ সিনহা, তাকে আমি একবার খুব রেগে গিয়ে বলেছিলাম বাইরে দাঁড়াও, কান ধরে দাঁড়িয়ে, ও সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেল, কান ধরে দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে বললো স্যার আমি কান ধরে দাঁড়ালাম কিন্তু আপনি আমাকে অন্যায় শাস্তি দিলেন, আমি এটা করিনি। আমি তারপর পড়াতে 2 মিনিট বাদে আমার মনে হলো যে ও যে ভঙ্গিতে বলল এটা কিন্তু ও আমাকে অপমান করার জন্য বলেনি, এবং সত্যি সত্যি বোধহয় অন্যায় করেনি। আমি ওকে নিজেকে ডেকে পিঠচাপড়ে আবার ঢুকে নিলাম। একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। আমি বলছি যে টিচার ছাত্রছাত্রীদের কীভাবে দেখছেন, তাদেরকে কতটা মানে অধিকার দিচ্ছেন, কতটা তাদেরকে মানে তাদের কথাটা বলবার জায়গা দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, এটার উপর নির্ভর করে। এর জন্য কিন্তু উভয় পক্ষই দায়ী। অধিকাংশ টিচারই মনে করেন যে আমার মুখের উপর এ বলবে কেন, যেমন অধিকাংশ বাবা মাই মনে করেন যে আমার ছেলে মেয়ে আমার মুখের উপর কথা বলবে কেন। আমি তো মনে করি বলতেই পারে প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই সব ক্ষেত্রেই, যেমন মানে বাবা মায়েরও শাসনের একটা লিমিট থাকবে, তেমনি ছেলে মেয়েদেরও প্রতিবাদের একটা লিমিট থাকবে। কি ভাষায় কি ভঙ্গিতে সে করছে, প্রতিবাদ করছে, সব কিছুর একটা লিমিট থাকবে। কিন্তু আমার কিনা মনে হচ্ছে সমাজ টিচার হিসেবে একটু বেশি করা আর কি। কলেজের সব ওইসব কী সব নৈহাটি আরবিসি কলেজের আরবিসি কলেজ তো খুব নাম বিখ্যাত কলেজ। আমরা গেলাম সেই আরবিসি কলেজের সব ছেলেদের ডিউটি পড়ে ওই মানে সেন্টার পড়ে ব্যারাকপুর তোদের কলেজে, এখানে ওই সব টোকাটুকি এইসব নিয়ে তো অনেক গল্প শুনেছি। 10 বছর চাকরি করছি, আমি দূর থেকে চোখ দেখলেই বুঝতে পারি কে ঢুকছে কে ঢুকছে একদম গিয়ে সাথে সাথে কোনোদিন কিছু হয়নি আমার। হ্যাঁ না, আমিও ইনভিজিলেশন করার সময় দেওয়ার সময় খুব কড়া ছিলাম। আমাকে কিন্তু ছুরি দেখিয়েছিল, এবং আমাকে যখন ছুরি দেখালো তখন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমার সহকর্মীরা পুরো দোষটা দিল আমাকে। বললো যে চুপচাপ ওরা যা কিছু করছিল, কোনো ঝামেলা হচ্ছিল না, আপনি এই এত বেশি কড়াকড়ি করতে গিয়ে ঝামেলা হয়ে গেল। আমি কলেজে ঢুকেই একজনকে ধরেছিলাম, একটি মেয়ে বই খুলে ঢুকছিল, তাকে ধরেছিলাম এবং তার বিরুদ্ধে আমি রিপোর্ট করার জন্য বলেছিলাম, কিন্তু তখন সবে 1 বছরও হয়নি আমার। সে হচ্ছে তরিক তোপ্তারের মেয়ে। আচ্ছা, আমাকে কিছু করতে দিল না। হ্যাঁ এই ঠিক প্রায় এরকম ঘটনা ঘটেছিল। আপনি তো অনেক বড় উদাহরণ বললেন, সে একেবারে এমপি আমাদের হয়েছিল ওই অঞ্চলের একজন নেতা, নামটা থাকে, তার ছেলেটি এমনিতে ভালো, কিন্তু তার একটা ভেতরে কাজ করতো যে আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমার বাবা এই অঞ্চলের নেতা, বুঝতেই পারছেন কোন দলের নেতা। তাকে আমি একবার তাকে শাস্তি দেওয়া উচিতই নয়, কারণ সে এমন কিছু করেনি, কিন্তু সেদিন সে অন্যায় করেছিল, তাকে আমি একটা শাস্তি দিয়েছিলাম। এবং আমাকে অনেক টিচার বলেছিল এই আপনি শাস্তি দিতে দেবেন না, উনি অমুকবাবু ছেলে মিস্টার
গুহ ছেলে আর কি, মানে মিস্টার গুহ নেতা। তা আমি যেটা মানে বলতে চাইছি আর কি, যে আমার ক্ষেত্রে আমি এগুলোতে কোনো ভয় পাইনি, বা এটার জন্যে আমাকে হ্যাঁ ওই ছুরি করেছিল, দেখিয়েছিল। আমাকে কেউ বলেছিল যে আপনি বাড়াবাড়ি করলেন, চুপচাপ না। দেখুন এটা না আমার কাছে অত্যন্ত অপমানজনক যে আমার স্কুলের শেষটা যেরকম দাঁড়িয়ে গিয়েছিল যে টোকাটুকি যা চুপচাপ চলছে চলুক, যে যখন বোর্ডের লোক আসবে বা কাউন্সিলের লোক আসবে তখন গিয়ে একবার বলে দেওয়া হবে, এই বোর্ডের লোক এসছে কিন্তু, কাউন্সিলের লোক এসছে কিন্তু। 10 মিনিট ঘুরবে, এখন কেউ কিছু যদি করতে দিই তাহলে ইনভিজিলেশন হ্যাঁ, আমার এটাই হচ্ছে, আমি সেটাই মানে টেবিল চাপড়ে আমার তখন অন্য চেহারা ছিল জানেন তো। এখন আপনি আমাকে যতটা শান্ত দেখছেন, আমি এরকম ছিলাম না। আমি রেগুলার ঝগড়া করতাম, এবং আমি চাকরি ছেড়ে দিলাম এই কারণে যে আমার নিজের মানে সবটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো এত ঝগড়া করতে চাই না। আমি টেবিল চাপড়ে বলেছিলাম যে আমি যখন এসে বলছি যে বোর্ডের লোক এসেছে, তার মানে এতক্ষণ পর্যন্ত কোনো একটা অন্যায় কাজ হচ্ছিল, যে ব্যাপারে আমি দেখছিলাম না, উদাসীন ছিলাম। এখন আমি ওদেরকে বলছি যে বোর্ডের লোক আসছে, অতএব এখন তোমরা একটুখানি ঠিক আইন মেনে চলো আর কি। এটা তো আমার অপমান, কারণ আমি এটা কি পরীক্ষার কথা বলছেন? হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি আমার দুরকম সিসিটিভ পড়তো আর কি। সাধারণত হায়ার সেকেন্ডারি বেশি পড়তো আর কি, মাধ্যমিক পড়তো অনেক সময়। হাই সেকেন্ডারি ছেলেমেয়েরা ঢুকছে, টিচাররা কিছু বলছে না? টুকছে মানে ওইভাবে নয়, মানে একেবারে খাতা বই খুলে টুকছে এমন নয়, দেখাদেখি করছে, ছোট্ট কাগজ, হ্যাঁ ওই সমস্ত আছে। জেরক্সও তখনও আসেনি, খুব ছোটো ছোটো করে লিখে নিয়ে এসছে। সেটা হয়তো দেখলে কেউ কেড়ে নিচ্ছে, কিন্তু আবার কেউ ইগনোরও করে যাচ্ছে, কেউ ইগনোরও করে যাচ্ছে। দু একবার মেয়েদের পড়েছিল, সিট পড়েছিল। করলে তো বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে তো। দু একবার মেয়েদের সিট পড়েছিল। মেয়েদের সিটের পড়ার সময় একটা ঝামেলা হলো যে যেসব মেয়েরা কাগজ নিয়ে আসতো, তারা করতো কি, যে স্যারের চোখ পড়লেই কাগজটাকে এমন একটা জায়গায় ঢুকিয়ে রাখতো যে আপনি ইচ্ছে করে সেই কাগজটা বের করে নিতে পারবেন না। বুঝতেই পারছিলাম কী বলতে চাইছি। ফলে সেসব ক্ষেত্রে কিন্তু আমি তাকে বলতাম যে তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে তুমি কাগজটা ফেলে এসো। আমি দেখেছি তোমার মধ্যে কাগজটা, তোমার শরীরের মধ্যে কোথাও না কোথাও কাগজটা লুকোনো আছে, তুমি বাইরে গিয়ে কাগজটা ফেলে এসো। এটা একবার দুবার হয়েছে। মেয়েদের সিটে আমাদের বার দুয়েকই পড়েছি, খুব বেশি যে, তবে মেয়েরা বেশ ভালোই টোকে। আমি যখন কলেজে পড়তাম তখন বেশ টোকে, এবং টোকার নানা রকম কলাকৌশল মেয়েরাও জানে। ফলে এটা শুধু ছেলেদের দোষ দিয়ে লাভ নেই, মেয়েরা নিশ্চয়ই ভায়োলেন্ট নয়। না, কিন্তু কদিন আগে যে গোবরডাঙ্গা কলেজে বনগাঁতে কলেজে টোকা নিয়েছে, তাকে তো তারা আবার চেস করে গোবরডাঙ্গায় উঠে তাকে মেরে, ওই যে কদিন আগে ঘটনাটা ঘটেছে, মাস আচ্ছা। মানে। করলে কি হবে? এসব করলে কি ওরা পার পাবে? হ্যাঁ, এসব স্টুডেন্টরা করছে মানে কি ঠুকে ওরা পার পাবে? পাস পাবেন না, আবার ওইভাবেও তো পাস করছে অনেকে, ওইভাবেও তো পাস করছে। আপনার এই গত 30 বছরের রাজত্বেই শিক্ষা ব্যবস্থায় অনেক চেঞ্জ হয়েছে। আগে তো আমরা আগেও দেখিনি, এখন যেরকম দেখছি মাইক্রো জেরক্স হ্যাঁ। এভাবে ওরা নিয়ে আসছে। না, এবং আমি বলছি আপনাকে, কিন্তু আমি একটা কথা বলছি এখানে, সেটা হচ্ছে আমি তোমার বাবার কাছ থেকে শুনেছিলাম এই কথাটা। 70-এর দশকে যখন উনি ইউনিভার্সিটিতে পড়াতে যান, তখন উনি আমাকে গল্প করেছিলেন যে তখন একদম রীতিমতো বোমাবাজি এইসব হচ্ছে। ওনার ক্লাসের পেছন দিকে একজন এসেছিল, মানে পেছন দিকে এসে বসেছিল, তারপর সে দুম করে একটা বোম ফাটলো। তারপর উনি তাকে সেই ছাত্র উঠে এসে বললো যে আজকে ক্লাস বন্ধ করে দিন স্যার। তখন উনি বলেছিলেন যে তুমি ওই আমার ক্লাসের বাইরে গিয়ে রাজনীতিটা করো, হ্যাঁ, এবং তাকে বার করে দিয়েছিলেন। কিন্তু তার সাহস হয়নি, সেই তখন ওরকম একটা উত্তাল জায়গাতে, ওরকম একটা যেখানে লুম্পেন ইনাইজেশন হয়ে গেছে, কিছু করার। কিন্তু আজকে বনগাঁ কলেজের একজন শিক্ষক, তিনি তার পরীক্ষার হলে সে টুকছিল ছেলেটা, তাকে দিয়েছে, তারা সঙ্গে সঙ্গে আজকে তারা সুসাহস না, পেছনে এই যে পলিটিক্যাল পার্টির যে একটা পরিষ্কার মদত রয়েছে। সত্যি কথা বলতে কি, আমি এই পিরিয়ডটা পুরো দেখেছি জানেন তো। আমি 79 স্কুলে প্রথম জয়েন করি 79 সালে, 77 সালে এই সরকার এসছে। আমি 79 সালে গিয়ে দেখেছিলাম যে সত্যি 70 দশকের যে নৈরাজ্য তার অবসান হয়েছে। আমি সরকারকে যে প্রথম 5-10 বছর সমর্থন করেছিলাম, মানে খুব সক্রিয়ভাবে না হলেও মনে মনে, তার একটা কারণ যে অন্তত কিছুটা একটা সুস্থিতি বা একটা সুশাসন ফিরে এসেছে, যেটা 70 দশকে একেবারে চলে গিয়েছিল।
কিন্তু আমি দেখলাম যে এই সরকার কিভাবে আস্তে আস্তে সমস্ত ধরনের অন্যায় সমস্ত ধরনের ইভিলসগুলোকে স্যাংটিফাই করলো, জাস্টিফাই করলো, এবং টোকাটুকি হচ্ছে তার মধ্যে একটা। আমি 82 পর্যন্ত একরকম, তারপর আমি দেখলাম যে না, টোকাটুকিটাকে সবাই মেনে নিয়েছে, মানে ইট ইজ এ পার্ট অফ দ্য গেম। পরীক্ষা হলে টোকাটুকি তো হবেই, ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। শুধু যেন টোকাটুকিটা এমন না হয় যে এটা চোখে দেখা যাচ্ছে, মানে চুপচাপ যা করছো করো। আমি এটা মেনে নিতে পারিনি, কারণ হ্যাঁ, আই এম বিং পেড ফর ইট। আমি যে আমাকে যে মাসে মাসে মাইনে দেওয়া হচ্ছে সেটা পড়ানোর জন্যে এবং পরীক্ষার নজরদারি করার জন্য, আমাকে এই জন্যে আমাকে টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আই ক্যানট অ্যাফোর্ড টু বি ইনডিফারেন্ট। আমি থাকতে পারি না এটা। আমি সেই টেবিল চাপড়ে এটা বলেছিলাম যে আমি এই কাজটা করতে পারবো না, তাহলে আপনারা আমাকে একটাও ডিউটি দেবেন না। আমি বলেছি যে আমি চাই না। ওই ডিউটিতে কি 3 টাকা করে পাওয়া যায়? একটা হাফে দিলে তো আমাদের সময় পাওয়া যেত, একটা হাফে ডিউটি দিলে 3 টাকা, 3 টাকা কারণ 30 টাকা দিলে আমি নেবো না, আমি সব ছুঁড়ে ফেলে দিচ্ছি, আমার ইনভিটেশন থেকে আমার নাম তুলে দিই। কিন্তু আমি থাকলেই যে ঝামেলা করবো, এবং আই উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস, যা হবার হবে। এবং আমি জানি ওরা বেশ কিছু করতে পারবে না, ওরা বড় জোর আমাকে ছুরি দেখাতে পারে, তার বেশি কিছু করতে পারবে না। আর কেউ কেউ আমাকে বলেছিল থানায় যান, পুলিশে জানান, না আমি তো করবো। এই যে সে একদম কোন মেয়ে যেন সে কী বললো, ছিঁড়ে দিয়েছেন খাতা। হয় না, মানে এটা কিন্তু সত্যি কথা। আমি দেখিনি এটা। আসলে আমি অনেক পুরনো হয়ে গেছি বৌদ্ধ, জানেন তো। আমি না, আপনি যেসব প্রশ্ন আমায় করছেন, কারণ 94-এর পর তো আমি আর প্রত্যক্ষভাবে জড়িত নই। এই যে উনি যেসব কথা বলছেন, প্রথম কথা 1 নম্বর ওই লেভেলটা আমি জানি না কলেজে কী হয়। আমরা যখন এতে পড়েছি, কলেজে পড়েছি, তখন তো মানে রীতিমতো মানে বই খুলে টোকা হতো। আর আমার সিটও পড়েছিল একটা মার্কামারা কলেজ, আমার সিটি কলেজ, বুঝতেই পারছেন, ডেঞ্জারাস জায়গা, ডেঞ্জারাস এলিমেন্টস সমস্ত। আমাকে টাকা চেয়েছিল, আমি তো এ করছি না, টুকছি না, আমি তো দেবো টাকা। এটা আমার সঙ্গে হায়ার সেকেন্ডারির সময় ঝামেলা হচ্ছিল। তখন আমি যেখানে পরীক্ষা দিচ্ছি তার পাশে বেঞ্চিতে এরকম একটা ছুরি দিয়ে গেছে, দিয়ে গেল ছাত্র পরিষদের ছেলেরা এসে। দি সেম টেকনিক হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই দ্য এসএফআই। আমার রাগ দুঃখ কি এমনি? আমি তো এই সমস্তটা দেখেছি, এই একই জিনিস। মানে আমার বইতেও দেখবেন আমি লিখেছি যে এই ছাত্র পরিষদের যে হামলাবাজি, এটা কিন্তু মানে কয়েক বছরের মধ্যে এসএফআই এই টেকনিকটা রপ্ত করে নিল। আজকে তো যদি সোমেন মিত্র বলে যে না আমাদের আমলে সব কিছু হয়নি, আমি তো এটা শুনতে পারবো না। আমি তো এটা শুনতে পারবো। দাদা ছিল সোমেন সুব্রত, এরাই তো ছিল। এই আপনার এটা অন হয়ে আছে, আমরা কিন্তু অন্য অনেক বাজে কথা বললাম। হ্যাঁ, আমি এটা মিটিয়ে দিই, এটা মিটিয়ে আপনি এটাকে অফ করে দিন, আপনার ব্যাটারি ফুটছে। হ্যাঁ না, আমি বলছি যে ওই চাপ বেড়েছে, এবং চাপ বাড়ার ফলে শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ভারাক্রান্ত। মানে আমি স্কুলের ক্ষেত্রে বলছি, আমি এগুলো সবই মেনে নিতে রাজি আছি। তার প্রতিবিধান অন্যভাবে করতে হবে, শিক্ষা দপ্তরের কাছে গিয়ে বা অন্যভাবে জানাতে হবে, কিন্তু তার দায় কোনোভাবেই ছাত্রছাত্রীদের ওপর দেওয়া চলবে না, বা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছাত্রছাত্রীদের ওপর ভয়ানক শাস্তি দিয়ে, শারীরিক শাস্তি দিয়ে তার কোনো সমাধান হতে পারে না। এরকম বিবেচনা করাটাই ভুল। সম্পর্ক কিন্তু একটা আছে, আপনি যদি বলেন সম্পর্ক নেই, তা কিন্তু নয়। সম্পর্ক একটা আছে, একজন শিক্ষক শিক্ষিকার পক্ষে নানা কারণে তিতিবিরক্ত হয়ে থাকার সঙ্গত কারণ আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর যেটা আপনি বললেন, সেটা দেখুন, আমি তো অন্যের কথা খুব একটা বলতে পারবো না, যে বাড়িতে ছেলে মেয়ের সঙ্গে কীরকম ব্যবহার করেন আর স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কীরকম ব্যবহার করেন। তবে যতটুকু জানি, কোনো টিচার ছিলেন, অন্তত আমাদের সময়, যারা কিন্তু তাদের স্বভাবটাই ছিল এরকম, তারা নিজের ছেলের ক্ষেত্রেও এরকমই মারতেন। মানে আসলে একটা অন্যায়ের পেছনে যে একটা সামাজিক মনস্তাত্ত্বিক কোনো কারণ থাকতে পারে, যা অনুসন্ধান করে দেখা প্রয়োজন, এবং যার একটা অন্য ধরনের কোনো প্রতিবিধান প্রয়োজন, এই ভাবনাটাই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বা শিক্ষক সমাজের মধ্যে কখনো চালিয়ে দেওয়া হয়নি। এই ভাবনাটাই কিন্তু অতি সম্প্রতি আসছে আর কি।
তাও খুব যে শিক্ষক শিক্ষিকারা এটাকে মন থেকে মেনে নিয়েছেন তা নয়, কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা অন্যায় কাজ, প্রত্যেকটা মানে অবৈধ, তথাকথিত অবৈধ কাজ অনুসন্ধান করে দেখা দরকার যে এর পিছনে কী কারণ রয়েছে। এটা কি এমনি এমনি করলো, শুধুই কি আমাকে অপদস্থ করার জন্য করলো, শুধু কি একটা স্কুলে গণ্ডগোল করার জন্য করলো, নাকি এই সময় ও এই কাজটা না করে পাচ্ছিল না, ওর স্বভাবটা এরকম হয়ে গেল কেন? আর 5টা ছেলের থেকে মানে ও ও ও যদি একটা প্রবলেম চাইল্ড হয়ে গিয়ে থাকে, এই প্রবলেমটা কোথায়, হোয়াট ডাজ ইটস রুট লাই, মানে এটা কোথাও একটা খোঁজা উচিত আর কি। এই ভাবনাটা আমাদের মধ্যে নেই কিন্তু আর কি। তবে কিছু কিছু শিক্ষক আছেন যারা বাড়িতেও যা স্কুলেও তাই, আবার সম্পূর্ণ বিপরীতও আছেন বলে আমি যতটুকু জানি। আমি তো খুব বেশি কারোর বাড়ির অন্তঃপুরে ঢুকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার নিজের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি ছাত্রদের যেটুকু ওই তো বললাম যে কারণে একসময় শারীরিক শাস্তি প্রয়োগ করতে হয়েছে সেটা করেছি, তার বেশি আমায় করতে হয়নি। এবং বাড়িতেও আমি আমার মেয়েকে কখনো এরকম শাস্তি দিইনি, বরং আমার সম্পর্কে একটা উল্টো অভিযোগ আছে আমার মেয়ে, যেটা আমার একটা দুঃখেরও কারণ। সেটা হচ্ছে যে আমার মেয়ে কোনো প্রাইভেট টিউটার ছিল না, সে নিজেই পড়তো, আমি তাকে পড়াতামও না। মাঝে মাঝে কিছু কিছু দিতাম আমার যেটা সাবজেক্ট, তার ওই যে কোশ্চেন ব্যাংক ফ্যাঙ্ক এসব হয় না, এ করতো, এটা সলভ কর, আমি দেখে দিচ্ছি, তা খুবই ভালো করতো আর কি। মানে কিন্তু মাঝে মাঝে যা হয় যে অনেকবার বলে দেওয়া একটা জিনিস, যাকে আমরা সিলি মিস্টেক বলি আর কি, সেরকম করলে আমি আমার ছাত্রদের ক্ষেত্রে যেমন রেগে উঠতাম, ভীষণ রেগে উঠতাম যে এই জিনিসটা তোমাকে আমি কালকে এতবার করে বলে দিয়েছি, আজকে আবার একই ভুল কী করে হয়। এই যে আমার রেগে ওঠা, যদি বলেন যে এই রেগে ওঠাটাও উচিত নয়, আমি তাও মেনে নিচ্ছি, কিন্তু এটা তো খানিকটা স্বাভাবিক, আমাদের প্রতিক্রিয়া তো আছেই। আপনি একজন আপনার কর্মচারীকে একটা জিনিস বারবার বলে দেওয়া সত্ত্বেও যদি সে রোজ ভুল করে, তাহলে একটা সময় তো আপনার একটা কোনো আউটবার্স তো হবে, সেটা আপনার মতো করে হবে, কিন্তু একটা সময় তো হবে। তা আমি কিন্তু আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু ওই একই রকম দেখাতাম, রাগ দেখাতাম, যার ফলে যেটা হলো ক্লাস 8-8-এর পর আমার মেয়ে আর আমার কাছে প্র্যাকটিক্যালি কোনো ব্যাপারে আসতোই না। এবং আমি আমার মেয়ের মার কাছ থেকে শুনেছি যে ওর বক্তব্য হচ্ছে বাবা বড্ড খিটখিট করে। আমি মেনে নিচ্ছি, আমি স্বীকার করছি খিটখিট করাটা ভালো না, আমি তাও মেনে নিচ্ছি, কিন্তু আমি বলছি যে ওই যেটুকু খিটখিট করার অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে সেটা কিন্তু স্কুলের ক্ষেত্রেও সত্য, বাড়ির ক্ষেত্রেও সত্য। এবং সেটা এখনও আমাকে যদি বলেন, আমি যদি কাউকে পড়াতে যাই, তাহলে আমি একটা স্তরের পর গিয়ে ধৈর্য হারাতে পারি আর কি। তবে যখন আমি চাকরি ছেড়ে দিয়ে অন্য ধরনের ছেলে মেয়েদের পড়িয়েছি, গরিব বাচ্চাদের, সেখানে স্বভাবতই আমার এটা আলাদা হয়ে গেছে। সেখানে তো আমি ধরেই নিয়েছি যে এরা সব দিক থেকে বঞ্চিত, অনেক পিছিয়ে পড়া, সেখানে তো আমার মানে কী বলবো, আমার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে, স্বভাবতই আমার আচরণও বদলে গেছে। এই আর কি, মানে আমার মনে হয় এই প্রসঙ্গটা থাক, এইটুকু থাক, এবার ব্যাপারটা বিটিয়ে দিই, বন্ধ করে দিই। তবে বোধ হয় মানে এই আজকের আলোচনাটার একটা বটম লাইন হতে পারে এইরকম যে মানে আজকের আনন্দবাজারের প্রথম পাতায় যে ছবিটি প্রকাশিত হয়েছে, যে ওই যে মানিক চক না কোথায় জঙ্গলমহলে কোনো একটি স্কুলে সেখানকার প্রাথমিক শিক্ষক তার খুন হয়েছেন, তার ছাত্রদের মিছিলে যাওয়ার কথা বলেছিল এবং সেই খুন হয়েছেন তাদের সামনে। আমি জানি না এই যে শিক্ষকের যে ছাত্রদের সামনে মাস্টারমশাইকে ক্লাস থেকে বার করে স্কুলের সিঁড়িতে স্কুলের সিঁড়িতে তোলা হলো, এই হিংসা যারা দেখলো, হ্যাঁ, তারা পরবর্তীকালে হয়তো কেউ মাস্টারমশাই হবেন, তার ভেতরে বোধহয় এইটা থেকে যাবে, হয় তিনি তার নিজের ছেলের ক্ষেত্রে প্রয়োগ করবেন, না হলে ওই ক্লাসের ছাত্রদের ক্ষেত্রে প্রয়োগ করবেন। যদিও স্বতন্ত্র প্রসঙ্গ, কিন্তু আপনার কথাটাকেও আমি একেবারে উড়িয়ে দিতে পারছি না। তবে সম্ভবত এমন হতে পারে যে এই ছাত্ররা যদি প্রত্যক্ষভাবে রাজনীতি করে, তারা এই হিংসার রাজনীতিটাই শিখবে অন্যভাবে। আমি রাজনীতি না করে ছেড়ে দিলাম, রাজনীতি যদি নাও করে হতে পারে। আজকে যারা প্রাথমিক ক্লাস পড়ছে তারা কোনো এক সময় শিক্ষক তো হতে পারে কেউ, এইটা বোধ হয় তার ভেতরে এইটা থাকবে যে তার হয়তো সে ওই শুধু ওই যে তার মানে জীবনের বিরক্তি বা বাড়ির বিরক্তি বা পারিবারিক বিরক্তি নয়, তার এই স্কুলে গেছে একটা ছেলে, সে তাকে ধরে এনে তার ছেলেদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, মিছিলে যাবে না বলে তাকে ডেকে এনে
কয়েকজন তাকে ছাত্র তার মাস্টারমশাইকে খুন করে তাদের সামনে মাওবাদ জিন্দাবাদ ধ্বনি দিয়ে মোটর বাইকে করে চলে গেল। হয় হয় ধরো এরা যদি মাওবাদ রাজনীতি করুক, যে কোনো রাজনীতি করলো না ধরে নিলাম, কিন্তু সে কোনো একটা পেশায় তো আসবে। পেশাতে এলে হয়তো সে তার ছাত্রদেরও এরকমভাবে করতে পারে, উল্টোটাও হতে পারে। ঠিকই না না, এটা আমি আপনার সঙ্গে একমত, এটা আমি একমত। মানে এগুলো সবই আমাদের একটা খুব ভয়ানক ভবিষ্যতের আশঙ্কা নিয়ে আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে আর কি। সেই হিংসাটাকে আমরা হয়তো কখনো হয়তো ব্যাখ্যা করতে পারবো না, এটা না, বোধহয় না। আরেকটা আশঙ্কার জায়গা। ঠিকই ঠিক। হ্যাঁ, আজকে হয়তো আমরা ব্যাখ্যা করতে পারছি যে একটা ছেলে বা একটা মাস্টারমশাই সে প্রত্যেক পুরোটা পারলাম না, যদিও মানে পড়া যেতে পারে, যে তার হয়তো সামাজিক জীবনে পারিবারিক জীবনে তার অশান্তিকে সে মাস্টার ছাত্রদের উপরে পাঞ্জবাক হিসেবে ব্যবহার করছে, কিন্তু এটা সম্পূর্ণ তার বাইরের একটা পরিসর। ঠিক। তখন হয়তো আমরা তার এই হিংসাটাকে আর এইভাবে এক্সপ্লানেশন ব্যাখ্যাও করতে পারবো না। হ্যাঁ, সেটা বোধহয় আরও বেশি সংকট। একদমই Let us conclude. একদমই তাই। মানে এই বিষয়ে কোনো সময় এটা আমি নিবি দিই আমাদের আলোচনা কি সোপান ঠিক হচ্ছে আলোচনা। তোমার আর কিছু বলার আছে? না হ্যাঁ, বলা থাকলে আমি কিছু বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ